আচ্ছা, তো এই জন্য আমি মনে করি হচ্ছে রিসার্চের প্রথমত যে আমরা যদি রিসার্চার হতে চাই বা আমি রিসার্চ করতে চাই, সবার আগে হচ্ছে আমি কেন রিসার্চ করবো এটা নিয়ে একটু দু একটা কথা বলে আচ্ছা আমি মেইন টপিকসে চলে যাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা যারা হায়ার স্টাডি করতে চাই, দেশের বাইরে যেতে চাই, সেটা আমাদের বিউবিটি থেকেও চাই বা অন্যান্য জায়গা থেকে যারা আছি, সবাই হচ্ছে এটা একটা ভালো অপরচুনিটি হিসেবে অ্যাকসেপ্ট করতে চাই। তো যদি আমার একটা বা দুইটা পাবলিকেশন থাকে আন্ডার গ্রেড লেভেলে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার অপরচুনিটি বেড়ে যায়। এবং তোমরা যদি হচ্ছে বিভিন্ন সাকসেস স্টোরি গুলা দেখো, যারা হচ্ছে বিএসসি কমপ্লিট করে হচ্ছে মাস্টার্স এর জন্য অথবা পিএইচডির জন্য হচ্ছে ইউএসএ অথবা নর্থ আমেরিকার অন্য কান্ট্রি গুলোতে যাচ্ছে বা ইউরোপে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে যদি তারা হচ্ছে ডিরেক্ট স্কলারশিপ নিয়ে যেতে চায়, তাহলে রিসার্চের বিকল্প আসলে নাই। কারণ তোমাকে যখন কেউ পিএইচডি অথবা পিএইচডির জন্য অথবা হচ্ছে তোমার এমএসসির জন্য অফার করবে, তখন তোমাকে অবশ্যই তারা জানতে চাইবে যে তুমি প্রিভিয়াসলি কিছু কাজ করে আসছো কিনা তার ফিল্ডে, যে প্রফেসর সাথে কাজ করবা। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের রিসার্চের টপিকস বা ফিল্ড ডিফারেন্ট হবে। কেউ হচ্ছে আমরা মেশিন লার্নিং নিয়ে কাজ করব, কেউ ডিপ লার্নিং নিয়ে, কেউ হচ্ছে আরো অন্য এলএলএম এর মডেল গুলো নিয়ে কাজ করব, কেউ এক্সপ্লেনেবল মেশিন লার্নিং নিয়ে এগুলো নিয়ে কাজ করছে, কেউ সিকিউরিটি নিয়ে কাজ করছে, কেউ সফটওয়্যারের বিভিন্ন ভালনারেবিলিটি চেক করার জন্য কাজ করতেছি। তো ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে হচ্ছে আমরা ডিফারেন্ট ফিল্ডে কাজ করছি। এই জন্য আমাদের আসলে যে যেই ফিল্ডে কাজ করি না কেন, সেই ফিল্ডের আমরা ছোটখাটো প্রজেক্ট করি, আমরা কোর্সের প্রজেক্ট করি বা ক্যাপস্টোনের প্রজেক্ট করি। তো প্রত্যেকটা জিনিসে হচ্ছে থাকে কোন একটা প্রবলেম, কোন একটা স্টেটমেন্ট নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। তারপর হচ্ছে এই স্টেটমেন্টটাকে আমরা এক্সিকিউট করার জন্য হচ্ছে সে কিছু মেশিন লার্নিং এর কিছু মডেল নিয়ে কাজ করি, অথবা কিছু ডিপ লার্নিং এর মডেল নিয়ে কাজ করি, অথবা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অন্যান্য যে সিকিউরিটির আর্কিটেকচার গুলো আছে সেগুলো নিয়ে কাজ করি। আলটিমেটলি সবই এখন যেই যে সিস্টেম গুলো আমরা ডেভেলপ করছি সবগুলোই হচ্ছে এআই বেসড। এবং এআই এর যদি সাব ফিল্ড বলি আমরা, তাহলে জেনারেটিভ এআই থেকে শুরু করে ডিপ লার্নিং, বা এখন যে যে কাজগুলো হচ্ছে আমরা চ্যাট জিপিটি কে একটা বিরাট একটা আউটকাম হিসেবে দেখছি, এটা এলএলএম এর একটা আউটকাম। এই ধরনের অনেক এনএলপির কাজগুলো হচ্ছে। তো আমরা যদি হচ্ছে একটু রিসার্চের সাথে ইনক্লুড থাকি, তাহলে ফিউচারে আমরা যদি অ্যাজ এ ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চাই, তাহলে হচ্ছে আমার এই যে রিসার্চ ওয়ার্কটা আছে সেটা যদি আমি আমার সিভিতে বা আমার বা ইয়েতে লিঙ্কডইনে বা গিটহাবের আমার প্রোফাইলে যদি আমি অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওই জবগুলো আমার জন্য সহজ হয়ে যাবে পাওয়া। এখন রিসার্চ কেন করব আর রিসার্চের আউটকামটা কেন আমরা পাবলিকেশন করব, সেটার জন্য হচ্ছে আসলে আমাদের দুইটা কারণ। একটা হচ্ছে প্রথমত আমি যে কাজটা করতেছি, আমি একটা প্রেডিকশন সিস্টেম বানাচ্ছি, আমি একটা রোবট বানাচ্ছি, আইওটি সেন্সর ইউজ করে আমি কোন একটা ডিভাইস বানাচ্ছি। এটার যদি আমি একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পেতে চাই বা আমার কাজের যদি হচ্ছে একটা স্বীকৃতি পেতে চাই, তাহলে সেটাই হচ্ছে পাবলিকেশন। দ্যাট মিনস আমি যে কাজটা করেছি সেটার একটা আহ কোন একটা জায়গায় হচ্ছে এটার একটা আর্কাইভ আছে, এবং আমি ফিউচারে এটাকে রেফারেন্স হিসেবে কাজ করতে পারবো। এই জন্য হচ্ছে আমরা চাইবো হচ্ছে যে এই কাজটাই আমরা করি না কেন, ছোটখাটো কাজগুলা ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট সেমিস্টার থেকে সিইউ এর উপরে প্রজেক্ট করতেছি, সেকেন্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, প্রত্যেকটা ইয়ারে হচ্ছে আমাদের বিভিন্ন প্রজেক্ট থাকছে। তো সবগুলা প্রজেক্ট হচ্ছে আমরা একটু বুঝে বুঝে করব। কারণ আজকের যে আলোচনাটা এটা হচ্ছে আসলে মানে অ্যাজ এ টিচার অথবা স্টুডেন্ট হিসেবে আলোচনা না, এটা হচ্ছে আমরা একাডেমির বাহিরে একটা আলোচনা করছি, যেখানে আসলে আমাদের রেজাল্টের সাথে কোনো সম্পর্ক নাই, কাজের সাথে, বা এটা সবার জন্য ম্যান্ডেটরিও না। হ্যাঁ, এটা আমিও ক্লাসে বলেছি, যারা রিসার্চের উপর আগ্রহ আছে বা যারা পেপার রাইটিং এর সাথে যুক্ত হতে চাও, বা এই সেমিস্টারে যে প্রজেক্ট গুলো করছো তারা একটা পেপার পাবলিশ করতে চাও, তাদের জন্য। যেহেতু হচ্ছে এটা তোমরা সবাই আগ্রহ সহকারে আসছো, সো দ্যাটস ওয়াই এখান থেকে আমরা একটা আউটকাম নেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে মানে আমি যে কাজটা করতেছি সেই কাজটা ছোট একটা কাজ, সেটা কোর্সের আউটকাম হতে পারে বা ল্যাবের আউটকাম হতে পারে, অথবা হচ্ছে একটা যে কোনো বড় একটা ক্যাপস্টোনের প্রজেক্টের আউটকাম হতে পারে। তো সেটাকে যদি আমি একটু, যেমন আমরা প্রত্যেকটা এসডিপির শেষে অথবা ক্যাপস্টোনের শেষে কিন্তু একটা রিপোর্ট লিখি, রিপোর্টটা হয়তো 30 40 50 পেজের হয়ে থাকে। তো সেটাকে যদি আমি সামারাইজ করে ছোট্ট 20 25 পেজের একটা আর্কিটেকচারে নিয়ে আসতে পারি, সেটাই কিন্তু আমার পেপার হয়ে যাচ্ছে, এবং সেটার আমার পরবর্তীতে অনেক কাজে হচ্ছে আমাকে হেল্প করছে। তো আমি আর কথা বাড়াবো না। আমি আজকে একটা নর্মালি একটা ট্যাম্পলেট রেডি করেছি, মানে যেখানে আমরা পেপার কিভাবে শিখবো বা কিভাবে লিখবো সেটা একবারে হ্যান্ডস অন আমি দেখাতে চাই। যে আমি প্রথমত হচ্ছে আমি কোন টপিকসে কাজ করি। এক নাম্বার হচ্ছে আমার টাইটেল,
আচ্ছা, আমি আগে বলে নিলাম যে আমরা কিন্তু বিভিন্ন ফিল্ডে কাজ করবো। কেউ হচ্ছে মেশিন লার্নিং, কেউ ডিপ লার্নিং, অথবা কেউ হচ্ছে এনএলপি নিয়ে কাজ করব, কেউ ব্লকচেন নিয়ে কাজ করব, কেউ আইওটি নিয়ে কাজ করব, কেউ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করব। সো এক একজনের হচ্ছে অ্যাঙ্গেল বা ফিল্ড এক এক রকম হতে পারে। তো যেহেতু আমি ব্যক্তিগতভাবে হচ্ছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং নিয়ে কাজ করছি, সো আমার পুরো ওয়ার্কশপের যেই বা এই সামনে যে 1 ঘন্টা যতটুকু সময় আমি আলোচনা করব একটা পেপার রাইটিং এর, এই সম্পূর্ণ জিনিসগুলো হবে হচ্ছে মেশিন লার্নিং বেসড অথবা হচ্ছে ডিপ লার্নিং বেসড। আর সেকেন্ডলি হচ্ছে আমার রিসার্চের ফিল্ড যেহেতু হচ্ছে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে তোমার ইমেজ প্রসেসিং, অথবা হচ্ছে তোমার নিউমেরিক্যাল বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে কাজ করেছি আমি। তো সেটা হচ্ছে আমি এক্সাম্পল গুলো দেওয়ার চেষ্টা করবো হচ্ছে আহ, বিভিন্ন ধরনের ডিজিজ রিলেটেড, বা বিভিন্ন ধরনের হচ্ছে আহ কি বলে এটাকে, ক্যান্সারিয়াস বিভিন্ন ধরনের ডিজিজ গুলো আছে এই রিলেটেড হওয়ার সম্ভাবনা বেশি। তো তারপর এখান থেকে একটা ধারণা পাইলে আমি আহ, আহ, বা পাশাপাশি কি কি ধরনের আর্কিটেকচার হতে পারে সেগুলো যদি আলোচনা করবো, তো আশা করি এখান থেকে আমরা একটা ধারণা পাবো কিভাবে রাইটিংটা শুরু করতে হয়। ওকে, তাহলে প্রথমত আসি আমরা টাইটেলের ব্যাপারে। আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি বা আমি যে রিসার্চ পেপারটা করতে চাই সেটার একটা ভালো একটা টাইটেল আমরা রেডি করতে পারি। এটা আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, যে তুমি হচ্ছে মনে করো হচ্ছে এয়ার পলিউশন নিয়ে কাজ করছো, হ্যাঁ, অথবা হচ্ছে তুমি স্কিন ক্যান্সার নিয়ে কাজ করছো। তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি স্কিন ক্যান্সার নিয়ে কাজ করছো, তোমার টার্মটা হচ্ছে তুমি স্কিন ক্যান্সার নিয়ে কাজ করছো, সেটার সাথে মেশিন লার্নিং অথবা হচ্ছে তুমি ডিপ লার্নিং কে অ্যাপ্লাই করছো। তাহলে আমরা যদি মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং কে অ্যাপ্লাই করে আমরা আসলে কি আউটকামটা কি করার চেষ্টা করতেছি, যে আমরা একটা প্রেডিকশন সিস্টেম বের করার চেষ্টা করছি, যেখান থেকে ইউজাররা যে তারা হচ্ছে প্রেডিকশন করতে পারবে আমার এই সিস্টেমটা বা এই রিসার্চটা ইউজ করে। তো সুতরাং আমি আমার এটা টাইটেল দিতে পারি যে স্কিন ক্যান্সার প্রেডিকশন সিস্টেম। এখন কি দিয়ে আমি কাজটা করবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিপ লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে। সো আমি লিখলাম যে স্কিন ক্যান্সার প্রেডিকশন সিস্টেম ইউজিং ডিপ লার্নিং অ্যালগোরিদম বা ডিপ লার্নিং মেথডস, হোয়াটএভার। এই যে একটা লাইন, একটা টাইটেল, এই টাইটেলটা কিন্তু হচ্ছে আমাকে ওভারঅল একটা ধারণা দেয়। এখন এই টাইটেলটাকে আমি আমার মতো করে অনেকভাবে সাজাইতে পারি, ডিফারেন্ট দিতে পারি। তবে প্রথমত আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমি যেই টপিকসটার উপরে কাজ করছি, আমার যেই ফিল্ড যেটা, আমি সেটা একটা নর্মাল একটা, যেমন আমি এখন হুট করে একটা টাইটেল দিয়ে দিলাম। তো তোমরা হচ্ছে এরকম নর্মালি প্রথমত টাইটেলটা নিয়ে তো কনসার্ন থাকার দরকার নেই, যে আমি আসলে কি নিয়ে কাজ করছি সেটার উপরে আমি একটু এমফাসাইজ করে আমি একটা টাইটেল দিয়ে দিলাম। তারপরে যখন সবার শেষে যখন আমার লেখা শেষ হয়ে যাবে, তখন চাইলে হচ্ছে আমি এটাকে আবার চেঞ্জ করতে পারি, বা এটাকে আমি চ্যাট জিপিটি ইউজ করে হচ্ছে এটাকে আরো মডারেট কোনো টাইটেল একটা ইয়ে করতে পারি, এটার প্লেসে আমি হচ্ছে রিপ্লেস করতে পারি। তো প্রথমত আমি একটা টাইটেল লিখলাম যেটা হচ্ছে মোটামুটি আমার টপিক সম্পর্কে ধারণা দেয়। তারপরে আসি আমার পেপারের সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আসলে একটা পেপারের হচ্ছে জিস্ট যেটাকে বলি আমরা, যে অ্যাবস্ট্রাক্ট পড়লে হচ্ছে ওই পেপারের হচ্ছে ভিতরে কি কি ধরনের আলোচনা করা হয়েছে সেগুলো সবগুলা জিনিস নিয়ে জানা যায়। যেমন এখানে হচ্ছে একটা রিসার্চ পেপার, এটা আমাদের কিছু স্টুডেন্টরা করেছিল। তো এটা হচ্ছে পিকস সিস্টেম নিয়ে, পলিকিস্টিক কভারেজ সিস্টেম। তো দেখো এটা টাইটেলটা এম্পাওয়ারিং আর্লি ডিটেকশন, হ্যাঁ, একটা থাম্বনেল দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এ ওয়েব বেসড মেশিন লার্নিং অ্যাপ্রোচ ফর পিকস ডিটেকশন। তো এইটা আমি আমার মতো করে এটা চেঞ্জ করেছি। প্রথমত পিকাস ডিরেকশন ছিল, তারপর হচ্ছে অ্যানালাইসিস করে আমি একটু সুন্দর করে একটা নাম দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে পেপারের শুরুতে থাকবে। এখানে মেনলি হচ্ছে আলোচনা করা হয় যে আমি আমার টোটাল কাজটাতে আসলে কি হয়েছে, একটা ওভারঅল সামারি হচ্ছে এখানে থাকে অ্যাবস্ট্রাক্টে। তাহলে অ্যাবস্ট্রাক্টটার লেন্থ হইতে পারে 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করব। 120, 10 অনেক সময় ছোট হয়ে যায়, কিন্তু এটা আমরা ট্রাই করবো হচ্ছে মিনিমাম 150 বা 170, 80 ওয়ার্ডের মধ্যে হলে জিনিসটা একটু সুন্দর হয় এবং হচ্ছে কনসাইজ হয়, বোঝা যায়। এখন এই অ্যাবস্ট্রাক্টের যেই 150 থেকে 150 বা 250, 150 থেকে 250 বা 200 ওয়ার্ডে যে লিখবো আসলে এই প্যারাগ্রাফের মধ্যে কি থাকবে, তো এখানে আমি দেখেইছি যে একটা প্যারাগ্রাফের মধ্যে হয়, অ্যাবস্ট্রাক্ট সবসময় একটা প্যারাগ্রাফে লিখতে হয়। তো এই এই যে
দেড়শো লাইন বা 200 লাইনের অ্যাবস্ট্রাক্টটা, এখানে আসলে মেইনলি কোন জিনিসগুলো আসে এটাকে আমি একটু পয়েন্ট আউট করে রেখেছি। এক নাম্বার হচ্ছে আমি প্রথম যে লাইন একটা বা দুইটা লাইন লিখবো, প্রথমত হচ্ছে আমি যেই টপিকসের কথা বলতেছি, যেমন হচ্ছে স্কিন ক্যান্সারের কথা বলতেছি, তাহলে আমি অথবা অন্য একটা টমেটো কাল্টিভেশন নিয়ে কথা বলছি, অথবা হচ্ছে আমি ফ্রুটস এর প্রেডিকশন সিস্টেম নিয়ে কথা বলছি, তো যেটা নিয়ে কথা বলি না কেন, আমি ওই ব্যাপারে ওই টপিকস হচ্ছে মিনিমাম 1 থেকে 2টা লাইন লিখবো প্রথমত। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি স্কিন ক্যান্সারের কথা বলি, যে স্কিন ক্যান্সার হচ্ছে আমি যদি অ্যাবস্ট্রাক্টটা দেখি, যে স্কিন ক্যান্সার ইজ among the most common cancer type worldwide. So, automatic identification of skin cancer is complicated because of the poor contrast and apparent resemblance between the skin and lesion. দেখো এখানে স্কিন ক্যান্সার সম্পর্কে একটু কথা বলা হয়েছে, যে স্কিন ক্যান্সার ওয়ার্ল্ডের সবচেয়ে মোটামুটি একটা ডেঞ্জারিয়াস একটা ক্যান্সার। এইটার অটোমেটিক যদি স্কিন ক্যান্সার আমরা আইডেন্টিফাই করতে পারি, এটা করা খুবই দরকার, অথবা এটা খুবই কমপ্লিকেটেড। এবং এটা কেন কমপ্লিকেটেড বলা হয়েছে, যে আমরা স্কিনের যে ক্যান্সারিয়াস সেল এবং যে স্কিনের যে ক্ষত হয়, লেজন থাকে, সে দুইটার মধ্যে আসলে হচ্ছে পার্থক্য করা যায় না, কারণ হচ্ছে এখানে আলো স্বল্পতা থাকে বা বিভিন্ন ধরনের প্যারামিটার গুলা সেম থাকে। তাহলে এখানে আমি এই একটা বা 2টা লাইন হচ্ছে এখানে লিখেছি। আবার যদি পিকসের কথা বলি, তখন এখানে হচ্ছে আমি প্রথমত যে পলিকিস্টিক ওভারি সিনড্রোম, এটা কারা এফেক্ট হয় এবং কাদের জন্য কনসার্ন, এবং এটা কি কি কারণ হতে পারে। তো এখানে আমরা হচ্ছে 2টা প্যারার মাধ্যমে বা 2টা সেন্টেন্সের মাধ্যমে হচ্ছে আমি আমার টপিকসটা সম্পর্কে প্রথমত এই ব্যাসটাকে লিখলাম। যে এয়ার পলিউশন নিয়ে যদি বলি, তাহলে এয়ার পলিউশন হচ্ছে ওয়ার্ল্ডের একটা অন্যতম প্রবলেম। এটা এনভায়রনমেন্টের জন্য যেভাবে ক্ষতিকর, পাশাপাশি হচ্ছে এটা হিউম্যান হেলথের জন্য হচ্ছে একটা কনসার্ন। সো আমি 2টা সেন্টেন্সে লিখে দিলাম। আচ্ছা, তারপরে আসি, যেহেতু এটা একটা প্রবলেম, যেহেতু আমি এটা সম্পর্কে 1 লাইন বা 2 লাইন লিখেছি, সুতরাং আমি এখন কি চাই এই প্রবলেমটা থেকে ওভারকাম করার জন্য, হচ্ছে আমি কি চাই, দ্যাট মিনস আমাদের স্টাডির পারপাস কি, আমরা কেন এটা করছি। সো এইটার পারপাসটা হচ্ছে আমি পরের যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাতে হচ্ছে আমি দেখাবো যে আমি আসলে কি করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে বলছিলাম, দিস রিসার্চ ইউজেস অ্যান অ্যানাস্টোমিক ডিফিউশন ফিল্টারিং টেকনিক এবং নয়েজ ডিটেকশনের জন্য কিছু টেকনিক ইউজ করা হয়েছে। এবং সেগুলো ইউজ করা হয়েছে কেন, আমরা হচ্ছে চাই হচ্ছে এই আর্লি ডিটেকশনটা করতে চাই, বা স্কিন ক্যান্সারটা যাতে হচ্ছে খুব মানুষের জন্য ক্ষতিকর না হয়, সেটাকে আগে থেকে যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেই জিনিসটাকে আমরা এখানে বলতে পারি 1 বা 2 লাইনের মাধ্যমে। ঠিক আছে, তারপর আসবো হচ্ছে আমরা যে আমরা আমাদের পারপাস অফ স্টাডি বললাম বা পারপাস অফ রিসার্চ বললাম, যে আমি কেন এটা করতে চাই, কি কারণে করতে চাই। দেন এবার আমি এটা করতে গিয়ে কি কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেছি। সো এই অ্যাপ্রোচ গুলো হচ্ছে আমি এখানে এক্সপ্লেন করব 2 থেকে 3 লাইনের মধ্যে। তাহলে এখানে হচ্ছে আমি যদি 2 লাইনের কথা বলি, এখানে যদি আমি মোটামুটি আহ 2 লাইনের কথা বলি, এই জায়গায় হচ্ছে আমি আরো 1 লাইন বাড়াবো, যেখানে হচ্ছে আমি যে আমার স্টাডিতে হচ্ছে আমি মেশিন লার্নিং এর কি কি মেথড অ্যাপ্লাই করেছি বা ডিপ লার্নিং এর কি মেথড অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে আমার এখানে আমি এক্সপ্লেন করবো। ঠিক আছে, তারপর হচ্ছে আমি যে কাজটা করেছি, আমি যে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর মেথড গুলো অ্যাপ্লাই করেছি, সেই মেথড গুলো অ্যাপ্লাই করে, যেমন এখানে আমি আমার পরের যে সেন্টেন্স গুলো আছে সেখানে হচ্ছে আমরা কোন কোন মেথড অ্যাপ্লাই করেছি, ফিচার এক্সট্রাক্ট করার জন্য কি কি করেছি, তারপর কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করেছি, আমরা হচ্ছে 3টা মেথডকে কম্বাইন করেছি, তারপর ট্রেডিশনাল কিছু মেথড অ্যাপ্লাই করেছি। দেখো এই সবগুলা কথা কিন্তু আমি পুরো একটা সেন্টেন্সে বলেছি। আবার এখানে যে এই যে এখানে এই ক্ষেত্রে এইটাতে যদি দেখি যে এখানে আমরা কি কি মেথড গুলো অ্যাপ্লাই করেছি, সেই কথাগুলো কিন্তু এখানে মোটামুটি চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মাঝামাঝি বা লাস্টের আগে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা কি কি মেথড অ্যাপ্লাই করেছি সেটা বলবো। তারপর ডাটা সেট সম্পর্কে কিছু কথা, এটা আমরা চাইলে আগেও বলতে পারি বা পরে বলতে পারি, এটার সিকোয়েন্স নিয়ে কোনো কনফিউশন নাই। আমি যেমন এখানে হচ্ছে ডাটা সেটের কথা আগে বলেছি, যে হচ্ছে আমাদের যে দ্য ডাটা সেট ইউজড ফর দিস রিসার্চ কন্টেন্ট রেকর্ড অফ 451 পেশেন্ট। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে ডাটা সেটের কথা আরো পরে বলেছি। দ্যাট মিনস আমি আসলে কোন ডাটা সেটটা নিয়ে কাজ করেছি সেটার সম্পর্কে 1 লাইন বা 2 লাইনের হচ্ছে একটা ডেসক্রিপশন থাকবে হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টের মধ্যে। দেন আমার কাজটার একটা সামারি বের করতে হবে, যেটাকে আমরা ফাইন্ডিংস বলি বা রেজাল্ট বলি। এখন সেটা হচ্ছে সামারি কিসের মাধ্যমে, আমরা যখন কোন একটা টপিকস নিয়ে কাজ করব, ওইটার উপরে যখন হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস করব বা ডিসকাশন করব, অথবা হচ্ছে রেজাল্টের
বিভিন্ন ধরনের মেশিন লার্নিং মডেল গুলো অ্যাপ্লাই করব অথবা ডিপ লার্নিং মডেল গুলো অ্যাপ্লাই করব, সেগুলো অ্যাপ্লাই করতে গিয়ে আমি আসলে কি পরিমাণ আউটকামটা কিভাবে পেয়েছি। তো সেই আউটকামের একটা ডেসক্রিপশন থাকবে নিচের দিকে, যে আমাদের মডেলের মধ্যে যে কোন কোন মডেল গুলা বেস্ট একুরেসি পেয়েছে, হ্যাঁ কত পেয়েছে, সেটাকে আমরা কিসের মাধ্যমে একুরেসি, সেন্সিটিভিটি বা প্রিসিশন, রিকল যে মেট্রিক্স গুলো আছে সেগুলোর মাধ্যমে হচ্ছে আমি একটা সামারি দিব। অথবা হচ্ছে আমি এখানে যেমন এখানে বলেছি সবগুলা মডেলের মধ্যে হচ্ছে আমাদের যে এবি হচ্ছে তোমার কি বলে এটাকে, বুস্ট অ্যালগোরিদম অথবা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, হ্যাঁ এই দুইটা অ্যালগোরিদমের মাধ্যমে আমি সবচেয়ে বেশি রেজাল্ট পেয়েছি। সো দ্যাট মিনস আমার আম, এইটাতে তারপরে চলে আসবে হচ্ছে আমার সামারিটা এবং কন্ট্রিবিউশন, যেটা হচ্ছে আমি যদি চাই যে আমার এখানে আছে একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে। সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন বলতে এরকম যদি বলি যে আমাদের যে সিস্টেমটা আমরা ডেভেলপ করছি প্রবস সিস্টেম, হ্যাঁ যে ডেভেলপড ডেভেলপড এ জ্যাঙ্গো বেসড, অথবা তুমি বললা হচ্ছে ফ্লাটার বেসড। সো ফ্লাটার বেসড অ্যাপ্লিকেশন সিস্টেম তুমি ডেভেলপ করেছো। কি কারণে এটা ডেভেলপ করেছো, যে তুমি যে কাজটা হচ্ছে ম্যানুয়ালি করবা সেই কাজটা যদি হচ্ছে তুমি কোন একটা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে অথবা কোন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, হ্যাঁ আমি যদি দেখাইতে পারি, তাহলে সেটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট আউটকাম, যে আমি আমি যে সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছি সেই সিস্টেমটা ডেভেলপ করার পরে এটাকে হচ্ছে আমি একটা অ্যাপস এর মাধ্যমে অথবা কোনো একটা ইন্টারফেসের মাধ্যমে, সেটা জ্যাঙ্গো হতে পারে বা অন্য কোনো রিয়েক্টের কোনো বা জাভাস্ক্রিপ্টের যে কোনো ফ্রেমওয়ার্ক হতে পারে, এই ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি। আচ্ছা তাহলে এইটা আহ, হচ্ছে আমাদের মোটামুটি অ্যাবস্ট্রাক্টের সামারি। তাহলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমরা লিখবো হচ্ছে 150 থেকে 200 ওয়ার্ডের, 250 ওয়ার্ডের মধ্যে। এখানে প্রথম একটা দুইটা সেন্টেন্সে প্রবলেম স্পেসিফিকেশন থাকবে, পরের সেন্টেন্স হচ্ছে আমরা কি করতে চাই সেটা নিয়ে হচ্ছে একটা দুইটা সেন্টেন্স থাকবে, দেন অ্যাপ্রোচ গুলো নিয়ে অ্যানালাইসিস করব, দেন আমি যে ডাটা সেটটা নিয়ে কাজ করছি সেই ডাটা সেটের কথাটা এখানে থাকবে, এবং ফাইনালি হচ্ছে আমাদের যে যে মডেল গুলো আমি অ্যাপ্লাই করছি, যদি আমি কোনো ধরনের সফটওয়্যার বেস কোনো সিস্টেম ডেভেলপ করি, তাহলে ওই সিস্টেমের সিকিউরিটির যে কনসার্ন গুলা, একটা সিস্টেম কতটুকু হচ্ছে আহ, কি বলে এটাকে একুরেট, বা সেটাকে আমরা যদি হচ্ছে ভালনারেবিলিটির দিক থেকে চিন্তা করি ভালনারেবল কিনা, অথবা সিকিউরিটির কনসার্ন গুলো, তো ওই ব্যাপারগুলো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে ফাইন্ডিংস এ লিখবো। তো এটা একুরেসি হইতে পারে, এটা আরওসি কার্ভের মাধ্যমে যে যে রেজাল্ট গুলা পাই সেটার একুরেসি হইতে পারে, অথবা হচ্ছে আমি যে কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে যে একুরেসি গুলো বের করি সেটারও একুরেসি হতে পারে। দ্যাট মিনস আমার ফাইন্ডিংসটা হচ্ছে এখানে নর্মালি আমরা হাইলাইট করে দিব। তো এই হচ্ছে আমাদের ওভারঅল সামারি অ্যাবস্ট্রাক্টের। আচ্ছা তারপরে আসি, অ্যাবস্ট্রাক্টের পর হচ্ছে আমাদের সেকেন্ড যে টার্ম থাকে, কিওয়ার্ড থাকে, যে আমি যেই পেপারটা লিখছি সেই পেপারটা বা সেই রিসার্চটা আসলে কি কিওয়ার্ডস নিয়ে কাজ করে। সো কিওয়ার্ডস বলতে বোঝাচ্ছে যে ইন্টার, যেমন আমি বলেছি এটা স্কিন ক্যান্সার, তাহলে স্কিন ক্যান্সার একটা কিওয়ার্ড হতে পারে। সো আমি স্কিন ক্যান্সার একটা কিওয়ার্ড, দ্যাট মিনস আমার রিসার্চাররা যখন আমার এই পেপারটাকে সার্চ দিবে তাহলে তারা কোন কোন টার্ম গুলা ইউজ করলে অ্যাকচুয়ালি তারা হচ্ছে মানে এই ব্যাপারটাকে পাবে, যেটাকে আমরা ট্যাগিং বলি। সো আমরা এখানে চারটা পাঁচটা এই ধরনের নাম্বার অফ কিওয়ার্ড দিয়ে দিব। যেমন আমি এখানে যদি বলি যে স্কিন ক্যান্সার, ডিপ লার্নিং, আমি অ্যালগোরিদম অ্যাপ্লাই করেছি, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে আমি যদি আহ, কোনো ধরনের হচ্ছে হাইব্রিড মডেল অ্যাপ্লাই করি, হাইব্রিড মানে হচ্ছে এনসেম্বল হাইব্রিড, অথবা আমি একটা এনসেম্বল মডেল অ্যাপ্লাই করলাম, এনসেম্বল মডেল অ্যাপ্লাই করলাম সেটা বলতে পারি। সো এই দুই একটা টার্ম হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে দিয়ে দিব। অথবা যেমন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছি, সো আমি ওয়েব ইন্টারফেস বলে দিলাম, অথবা মোবাইল অ্যাপ্লিকেশন, সেরকম তিনটা চারটা পাঁচটা আমরা হচ্ছে কিওয়ার্ড লিখবো, যেটা হচ্ছে পেপারের প্রত্যেকটা পেপারের হচ্ছে শুরুতে এই ধরনের কিওয়ার্ড গুলো থাকে অ্যাবস্ট্রাক্টের পরে। যেমন এখানে আমি মিউচুয়াল ইনফো একটা টার্ম ইউজ করেছি, এটা হচ্ছে প্রি প্রসেসিং এর জন্য ইউজ করা হয়েছে, মেশিন লার্নিং মেথড অ্যাপ্লাই করা হয়েছে জ্যাঙ্গো। আবার ওইটাতে হচ্ছে আমি যে যে মেথড গুলো অ্যাপ্লাই করেছি সেগুলোর কথা বলেছি, হাইব্রিড ফিচার এক্সট্রাক্টর, ফার্স্ট বাউন্ডারি বক্স, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। তো এরকম ভাবে আমার এক একটা রিসার্চের বা এক একটা পেপারের হচ্ছে কিওয়ার্ড গুলো হচ্ছে এক এক ধরনের হবে, এবং ওই অনুযায়ী হচ্ছে আমরা কিওয়ার্ড দেখে নিই, ঠিক আছে।
আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট নিয়ে হচ্ছে প্রথমত এত কনফিউশনের দরকার নেই, কারণ হচ্ছে আমাদের নর্মালি 4 নাম্বার যে পার্টটা সেটা হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস। এই পার্টটা হচ্ছে সবার আগে আমাদের করতে হয়। আমরা প্রথমত আমার কাজ হচ্ছে আমি যেই টপিকসটা নিয়ে রিসার্চ করছি সেই টপিকসটা হচ্ছে রেজাল্ট এন্ড অ্যানালাইসিস কেমন আসতেছে, ভালো আসতেছে কিনা। যদি ভালো আসে তাহলে সেটাকে আমরা তাহলে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবো, যদি খারাপ আসে তাহলে লিখতে পারবো না। তাহলে আমরা রেজাল্ট এন্ড ডিসকাশন টপিক এখানে যেই নর্মালি মেথড গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেগুলোকে আমরা বর্ণনা দিব 3.4-এ, এটা আলোচনা করতেছি একটু পরে। সো এই মডেল গুলো যে আমি অ্যাপ্লাই করছি সেই মডেল গুলোর সামারি হচ্ছে আমার এখানে আসতেছে, এবং আমি কি রেজাল্ট পেয়েছি সেটার সামারি আসতেছে। এই জন্য টাইটেলের মতো করে অ্যাবস্ট্রাক্টটাকেও আমরা আমার পেপার লেখার বা আমার কাজ শেষ হওয়ার পরে আরেকবার আমি রিভাইজ করব। কারণ হচ্ছে আরেকবার রিভাইজ করলে আমি যদি হচ্ছে ওভারঅল কাজটা করে ফেলছি, তো সেহেতু এটা হচ্ছে কোনো সিগনিফিকেন্ট যদি চেঞ্জ কোথাও থাকে সেটাকে আমি ভালো করে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, সো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টের ওভারঅল সামারি। এবার চলে আসি ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন হচ্ছে, এটা আমি নর্মালি সবাইকে একটু পরে লিখতে বলি। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে একটু আগে লিখলে একটা ধারণা পাওয়া যায়, কিন্তু সবার আগে কাজ কিন্তু মানে যে পার্টটা বললাম যে সেকশন 4, এটা হচ্ছে সবার আগে কাজ। কারণ তুমি কি নিয়ে কাজ করতেছো সেটা যদি তুমি রেজাল্ট ডিসকাশন না করো, দুইটা কাজ আমি প্যারালেলি করতে পারি, একটা হচ্ছে রেজাল্টের কাজ, আর হচ্ছে লিটারেচার রিভিউ। তাহলে প্রথমত আমি লিটারেচার রিভিউর কাজ করতেছি। সো লিটারেচার রিভিউ চলতেছে। লিটারেচার রিভিউতে হচ্ছে আমি কি কি পেপার পড়েছি, আমি যে টপিকসটা নিয়ে কাজ করেছি সেই রিলেটেড অনেকগুলা পেপার আমি পড়েছি। তো সেগুলো পড়লে আমার একটা আইডিয়া জেনারেট হয় যে আমি স্কিন ক্যান্সার নিয়ে কাজ করছি, তাহলে স্কিন ক্যান্সার নিয়ে হচ্ছে আর কারা কি কি কাজ করেছে। হ্যাঁ, এইটার একটা আইডিয়া তৈরি হয়। এই জন্য আমার কাছে মনে হয় সবার আগে যেটা দরকার যে আমি ইন্ট্রোডাকশন লেখার আগে আমি যদি দুইটা সেগমেন্টে ভাগ করে নিই, একটা হচ্ছে আমি লিটারেচার রিভিউর কাজ সবার আগে করব, আর পাশাপাশি হচ্ছে আমি রেজাল্টের কাজ করব। এই দুইটা কাজ চলতে থাকবে, দেন হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ চলে আসবে। আচ্ছা, এখন প্রথমত তাহলে আমি লিটারেচার রিভিউর কথাটাই বলি, ইন্ট্রোডাকশনের পার্টটা একটু পরে আলোচনা করব। এখন আসো তুমি, আমরা এক একজন হচ্ছে এক একটা টপিকস নিয়ে কাজ করার প্ল্যান করছি। এখন তুমি যেই টপিকে কাজ করছো বা যে ফিল্ডে কাজ করছো, প্রথমত হচ্ছে সেই ফিল্ডে বা সেই টপিকস এর নামটা তুমি জানো। যেমন আমি এখানে স্কিন ক্যান্সারের কথা বলছি, যে স্কিন ক্যান্সার নিয়ে আমি কাজ করব। সো আমি প্রথমত আমার কাজ হচ্ছে আমরা গুগল স্কলারে হচ্ছে যাব। গুগল স্কলারে গিয়ে হচ্ছে আমি দেখবো হচ্ছে কি কি ধরনের কাজ হয়েছে। আমি যে টপিকস নিয়ে কথা বলতেছি সেই টপিকস হচ্ছে কি কি ধরনের কাজ হয়েছে। সো আমি প্রথমত হচ্ছে, যদি এখানে আমার যেমন স্কিন ক্যান্সার কথা বলছি, যদি আমি স্কিন ক্যান্সারটাকে লিখি যে স্কিন ক্যান্সার প্রেডিকশন সিস্টেম ইউজিং ডিপ লার্নিং অ্যালগোরিদম, আমি জাস্ট গুগল স্কলারে গিয়ে হচ্ছে এটা লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে এখানে আমি এই একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আমরা অনেকেই এটা ফলো করি না, যেটা অনেক পুরাতন রেফারেন্সের আর্টিকেলও হচ্ছে আমরা লেখার সময় হচ্ছে রেফারেন্স করি। তো পুরাতন যদি হচ্ছে কোনো বই হয় বা কোনো হচ্ছে মানে বেস কোনো, যেমন নিউরাল নেটওয়ার্কের বা সিএনএন এর কোনো আর্টিকেল থাকে যেটা হচ্ছে বেস আর্টিকেল, সেটাকে আমরা রেফার করতে পারি। কিন্তু তাছাড়া আমি যে টপিকসে কাজ করছি সেই টপিকসের নতুন যে আর্টিকেল গুলো আছে, যেমন 2024-এর আর্টিকেল গুলো আমি যেখানে সিন্স 2014 সিলেক্ট করে দিই, তাহলে সবগুলো 2024-এ যে আর্টিকেল গুলো বের হয়েছে সেগুলো দেখাবে। আমি একটু পিছনের দিকে যেতে পারি, 2023। এই জন্য আমার সাজেশন থাকবে হচ্ছে আমরা যখনই কাজ করব আমরা চেষ্টা করব হচ্ছে নতুন কাজগুলো দেখার জন্য, যে এই বছর বা তার আগের বছর কি কাজ হয়েছে। তো সেটা দেখলে কি হবে, সেটা দেখলে হচ্ছে আমি মানে রিসেন্ট কাজগুলা সম্পর্কে একটা আইডিয়া পাবো। কারণ তুমি হয়তো মনে মনে এমন সকল মেথডস চিন্তা করে রাখছো যে স্কিন ক্যান্সার প্রেডিকশন করবা, তুমি এই মেশিন লার্নিং মেথড গুলো অ্যাপ্লাই করবা, কিন্তু দেখা গেল তোমার মেথড গুলো অলরেডি অ্যাপ্লাই করে আরেকজন একটা কাজ করে ফেলছে, তো সেটা তো তুমি পাবলিশ করতে পারবা না। এজন্য আমার কাজটা হচ্ছে আসলে ইউনিক কিনা, এই জন্য আমি বলি যে রিসার্চের আগে, শুরু করার আগে প্রথম কাজ হচ্ছে লিটারেচার রিভিউ করা, যে আমি যে ফিল্ডে কাজ করছি সেই ফিল্ডের কি কি কাজ হয়েছে। যদি দেখি কাজ হয়ে গেছে তাহলে আমি আমি অলরেডি হচ্ছে আমি আমার ফিল্ড সুইচ করতে পারবো, কারণ আমি তো জানি যে কিভাবে হচ্ছে একটা ডাটা সেটের উপর হচ্ছে ট্রেন করাইতে হয়, প্রেডিকশন করাতে হয়, সেগুলো যদি আমি অলরেডি জানি, রেজাল্টের কাজ জানি, সেটা হচ্ছে আমি এটা করতে পারবো। আচ্ছা, এখন আসি। তাহলে আমি যখন গুগল স্কলারে গিয়ে দেখলাম যে এই রিলেটেড পেপার নিয়ে আমি একটা লিটারেচার রিভিউ লিখবো,
সুতরাং প্রথমত হচ্ছে আমি দেখলাম যে 2023 থেকে কি কি কাজ হয়েছে। তো আমি প্রথমত যখন এই কাজটার কথা দেখি, এটা হচ্ছে আমাদের একটা কাজ। আহ, এটা কিছুদিন আগে হচ্ছে স্প্রিঞ্জার নেচারে পাবলিশড হয়েছে। এটা স্কিন ক্যান্সার নিয়ে একটা কাজ। তো এখানে দেখো একটা আমরা টাইটেল দিয়েছি, অ্যাডভান্সমেন্ট ইন দ্য ডিপ ইন স্কিন ক্যান্সার প্রেডিকশন ইউজিং ডিপ লার্নিং উইথ ওয়েব ইন্টারফেস। আচ্ছা, এখন এই যে হচ্ছে কাজটা, এখন আমি মনে করো হচ্ছে এইটা সম্পর্কে একটু ধারণা নিতে চাই। তাহলে আমার লিটারেচার রিভিউর কাজ, লিটারেচার রিভিউর কাজ হচ্ছে আমি যেই পেপারটা মানে যেই টপিকসে কাজ করব ওই ধরনের হচ্ছে আমাকে মিনিমাম 10 থেকে 15টা পেপার আমাকে পড়া লাগবে। আচ্ছা, এটা আমরা হয়তো টিম ওয়াইজ করবো। আমরা যদি সবাই টিম ওয়াইজ রিসার্চ করছি, সেটা আমরা একজনে যদি 2টা করে পড়ি, 5 জনে 10টা হয়, বা 3টা করে পেপার পড়লে হচ্ছে মোটামুটি 30টা, 3 5 15টা পেপার পড়া হয়ে যায়। এখন এই পড়াটা আসলে আমি কেন করবো? তো এখানে আমার কিছু পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো হচ্ছে আমি একটু আলাদা করে রেখেছি। 1 নম্বর হচ্ছে আমি যে পেপারটা পড়তেছি, যেমন এই পেপারটার কথা বলি, এই পেপারটা পড়তে গেলে হচ্ছে আমাকে প্রায় 3995 ইউরো পে করতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস না। তো এই ক্ষেত্রে আমরা যখন পেপার ডাউনলোড করতে চাই, তখন হচ্ছে ফ্রি পেপার আসলে পাওয়া যায় না। অনেকগুলো পেপার হচ্ছে তুমি সার্চ দিলে দেখবো হচ্ছে এটার একটা পিডিএফ আছে। তো যেগুলো পিডিএফ আছে সেগুলো তো তুমি একটা পিডিএফ করতে পারো। আচ্ছা, এটা তো নাই, এটা লিঙ্ক দেওয়া আছে। তো পিডিএফ যেগুলো দেওয়া আছে, যেমন এমডিপি এর পেপার অথবা এসবিআর এর পেপার গুলা, এসবিআর এর পেপার গুলা, এগুলো অনেকগুলা তোমার ফ্রি পড়ার অপশন দেওয়া থাকে, যেমন পুরাটা পেপার আমি পড়তে পারি। তো কিছু কিছু পেপারে এই সুযোগটা থাকে, কিছু কিছু পেপার এটা থাকে না। তো যে পেপার গুলোতে হচ্ছে সবগুলো পড়া যায় না, তো সেই পেপার গুলোকে আমি যদি অ্যাবস্ট্রাক্টটা পড়ি, যেমন এই পেপারটা যদি অ্যাবস্ট্রাক্টটা পড়ি, যে ক্যান্সার রিমেইনস দ্য লিডিং কজ অফ দ্য death worldwide, significantly impacting the individual and healthcare system. Like, so in recent decades, skin cancer has surged to prevalence the compared to the other major cancer types. Okay, দেখো এখানেও কিন্তু অ্যাবাস্টাকে প্রথমে ক্যান্সার নিয়ে কিছু কথা বলা হয়েছে, এটা কেন প্রবলেম, এটার কথা বলা হয়েছে। তারপর দেখো খুব ইম্পর্টেন্ট টাইম, মানে ফ্লোটা দেখো, যেখানে তারপর হচ্ছে বিভিন্ন ক্যান্সারের সেলগুলো একটা একটার সাথে হচ্ছে কানেক্টেড, অথবা হচ্ছে ক্যান্সার এবং স্কিনের সাথে হচ্ছে ক্যান্সারিয়াস সেল স্কিনের সাথে বিভিন্ন ধরনের কালার বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক কারণে আলাদা করা যায় না। এখন দেখো প্রবলেমটা কি বলেছে, যে ট্রেডিশনাল যে মেথড গুলো আছে সেগুলো আসলে অনেক টাইম কনজিউমিং এবং কস্টলি। আচ্ছা, তারপর বলা হচ্ছে স্কিন ক্যান্সার ক্লাসিফিকেশন করা যায় মেশিন লার্নিং দিয়ে, করা যায় ডিপ লার্নিং দিয়ে করা যায়। এবার আসো, এবার ওদের কথা বলেছে যে আওয়ার স্কিন মাল্টিনেট যে ফ্রেমওয়ার্ক, ওরা যে ফ্রেমওয়ার্কটা প্রডিউস করছে, এইটাতে আসলে কি আছে। বলছে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে এক্সেপশন মডেল এবং হচ্ছে ইনসেপশন বি3 মডেল, এই দুইটা মডেলকে একসাথে কম্বাইন করে দেন হচ্ছে এরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। এবং তাদের মডেলে হচ্ছে ওরা আরো 4 5টা অ্যালগোরিদম, যেমন রেসনেট, নাসনেট, মোবাইল নেট, এই অ্যালগোরিদম গুলো হচ্ছে আরো অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু সবগুলোর মধ্যে এই দুইটা বেটার আউটকাম দিয়েছে বলে এই দুইটাকে একসাথে কম্বাইন করে একটা ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে। এটা একটা ফাইন টিউনিং অ্যাপ্রোচ, ঠিক আছে। তারপর হচ্ছে তারা তাদের ডাটা সেটের পাবলিকলি অ্যাভেলেবল যে ডাটা সেট আছে সেটার কথা বলেছে। 6086টা ইমেজ ছিল। তারপর আসো, তারা আর কি বলেছে, এখানে ডিপ লার্নিং এর মেথড গুলো অ্যাপ্লাই করেছে। এবং ফাইনালি হচ্ছে ওদের একুরেসি হচ্ছে 94%। ওকে, সো তাদের যে আর্কিটেকচারটা ছিল সেটা দিয়ে হচ্ছে 94% একুরেসি। তাহলে দেখো আমি এখান থেকে একটা সামারি করব। তাহলে কি সামারি করব, আমি যেই স্কিন ক্যান্সারের মাত্র ব্যাপারটা পড়লাম, সো এইটার রাইটার হচ্ছে, এটার রাইটার হচ্ছে লিখন, হ্যাঁ, এট অল। দ্যাট মিনস এট অল দ্বারা বোঝায় যে ফার্স্ট রাইটার এবং হচ্ছে তার সাথে হচ্ছে আরো যারা আছে। সো ফার্স্ট অথর যে থেকে পেপারের তার নামটা, এবং এট অল দ্বারা বোঝায় অন্যান্য যারা কো অথর আছে তাদেরকে। তো তারা কি করেছে এখানে আসলে, তো তারা এখানে করেছে হচ্ছে যে তাদের যেই সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা ছিল প্রেজেন্টেড বা রিপ্রেজেন্টেড বা শোড বা কনস্ট্রাক্টেড, যে কোনো আমরা একটা পাস্ট টেন্স ইউজ করি যেটা এটা অলরেডি করেছে। সো এই ধরনের একটা আমরা বলবো যে যদি লিখন এট অল প্রেজেন্টেড এ মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং বেসড, হ্যাঁ, আর্কিটেকচার। সো এখানে আমি একটু আরো সুন্দর করে বলতে পারি যে এখানে যেটা হচ্ছে তারা ইন্টিগ্রেটেড একটা আর্কিটেকচার বানিয়েছে। সো আমি এটাকে বলতে পারি যে হাইব্রিড হাইব্রিড আর্কিটেকচার বলতে পারি। ঠিক আছে, যে একটা হাইব্রিড আর্কিটেকচার ইন দ্য রিসার্চ অথবা ইন দ্য আর্টিকেল। তাহলে আমি প্রথমত হচ্ছে
এই যেই রাইটারের পেপারটা পড়লাম সেই রাইটারটা কি করেছে সেটা একটা ওভারঅল একটা সেন্টেন্স লিখলাম, যে তারা এই এই কাজ করছে। এখন এটাকে আমি আরো মডিফাই করতে পারি আমার মতো করে। আচ্ছা, তারপরে আসি সেকেন্ড যে সেন্টেন্সটা, সেই সেকেন্ড সেন্টেন্সটাতে হচ্ছে থাকবে যে তাদের ডাটা সেট কি ছিল। যেমন এখানে পিকসের কথা বলা হয়েছে, এখন যদি আমি স্কিন ক্যান্সারের কথা বলি, তাহলে এখানে কত ডাটা সেটের কথা আমরা বলেছি, যে হচ্ছে তাদের প্রায় 6086টা ডাটা সেট ইউজ করেছে, ডাটা ইউজ করেছে, স্ক্রিনের ইমেজ নিয়ে কাজ করেছে, যেগুলো পাবলিকলি অ্যাভেলেবল ডাটা সেট। তাহলে আমি এখানে, এটা হয়তো অন্য একটা ডাটা সেটের কথা বলা হচ্ছে, সেখানে আমি এটা বলতে পারি ইন দেয়ার প্রপোজ মডেল বা ইন দেয়ার রিসার্চ research they have utilized 6086 images of skin cancer। তো এটা আমি বলে দিলাম যে তারা, and this data set is available publicly available বলে দিলাম। ওকে, দ্যাট মিনস আমি হচ্ছে ডাটা সেট সম্পর্কে হচ্ছে একটা সেন্টেন্স লিখলাম। ওকে, তাহলে লিটারেচার রিভিউর হচ্ছে আমার প্রথম ইয়েটা চলে গেল, সেকেন্ড সেন্টেন্স চলে গেল। থার্ড সেন্টেন্স হচ্ছে এবার তারা তাদের যেই পেপারটা আছে সেই পেপারে হচ্ছে কোনো ডেটা প্রি প্রসেসিং করেছে কিনা। যেমন আমি স্কিন ক্যান্সারের ক্ষেত্রে বলেছি যে আমি যে পেপারটা মাত্র দেখালাম এইটাতে যেমন বলেছি, এখানে হচ্ছে তোমার যে আহ, এই যে দেখো, অ্যানাস্ট্রফিক ডিফিউশন ফিল্টারিং, তার মানে একটা ফিল্টারিং টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে। এবং ডার্মাস্কোমি ইমেজ থেকে হচ্ছে স্পিকল নয়েজ করার জন্য, যে স্পিকল নয়েজ বলতে হচ্ছে যে নয়েজ গুলো হচ্ছে ইমেজকে শার্পনেস কমাই দেয়, সেটাই অ্যাপ্লাই করেছে। অথবা এখানে দেখো, এই পেপারটাতে যদি পিকসের কথা একটু আগে যেটা বলেছিলাম, so এইটাতে হচ্ছে আহ কি অ্যাপ্লাই করা হয়েছে, এই যে দেখো, মিউচুয়াল ইনফরমেশন মডেল ফর ফিচার সিলেকশন এন্ড কম। আচ্ছা, তাহলে এটা ফিচার সিলেকশনের কথা বলা হচ্ছে, যে ফিচার সিলেকশনের জন্য মিউচুয়াল ইনফি অ্যাপ্লাই করছে। তাহলে যদি হচ্ছে কোনো ধরনের প্রি প্রসেসিং এর কোনো মডেল অ্যাপ্লাই করা হয়ে থাকে, তাহলে আমরা সেই মডেলগুলোর নাম বলবো। যেমন এখানে হচ্ছে প্রি প্রসেসিং হচ্ছে এভাবে ডিরেক্টলি কোনো কিছু বলা হয়নি, তাহলে ডিপ লার্নিং যেহেতু, তাহলে ডিপ লার্নিং বেসড যে প্রি প্রসেসিং মডেলগুলো অ্যাপ্লাই করছে সেটার হচ্ছে আমরা একটা একটা লাইন লিখে দিব। আচ্ছা, তারপর হচ্ছে আহ, এই যে ডাটা সেটটা, ইমেজ ডাটা সেট হোক বা সেটা নিউমেরিক্যাল ভ্যালু হোক, সেখানে ফিচার কেমন ফিচার ছিল, সবগুলো ফিচার আমি আসলে আলটিমেটলি ইউজ করছি কিনা ফাইনাল ইয়াতে, কি বলে, ট্রেনিং এ বা টেস্টিং এ বা মডেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা ফিচার সম্পর্কে একটা বা দুইটা লাইন লিখবো, যে হচ্ছে আমরা ফিচার সিলেকশন করেছি, যেমন ওখানে বলা ছিল যে মিউচুয়াল ইনফো মডেল অ্যাপ্লাই করে ফিচার সিলেকশন করা হয়েছিল। অথবা স্কিন ক্যান্সারের ক্ষেত্রে যদি আমি বলি যে হচ্ছে এখানে নয়েজ রিডাকশন করা হচ্ছে এটার মাধ্যমে, এবং ফিচার গুলো হচ্ছে এফবিবি ফাস্ট বাউন্ডিং বক্সের মাধ্যমে হচ্ছে ফিচার গুলাকে ফিক্সড করা হয়েছে। এই ধরনের কোনো একটা বা দুইটা সেন্টেন্স হচ্ছে আমরা লিখতে পারি। এবং ফাইনালি যে কথাটা আমাকে লিখতে হবে, যে তাদের মডেলে ইন ফিচার সিলেকশন, তাদের তাদের যে আর্কিটেকচার, তারা কি কি ইউজ করেছে। তাহলে ইন ফিচার সিলেকশনে দেখো আমরা এখানে দেখেছি, তারা এখানে কয়টা মডেলের নাম বলেছে, রেসনেট, লাস্টনেট, এই আর্কিটেকচার গুলো তারা অ্যাপ্লাই করছে তিনটা। এবং পাশাপাশি ইনসেপশন, ভি3 এবং এক্সেপশন, এই মডেল গুলো অ্যাপ্লাই করছে। তাহলে আমরা এখানে ফিচার সিলেকশনের জন্য আমরা এই মডেলগুলোর নাম দিয়ে দিব, পাঁচটা মডেলের নাম দিয়ে দিব। এবং আলটিমেটলি তারা কোন মডেলটাতে ভালো একুরেসি পেয়েছে, আলটিমেটলি তারা ভালো একুরেসি পেয়েছিল তাদের যেই কম্বাইন্ড যে দুইটা মডেল ছিল, এই দুইটা মডেলকে একসাথে করে হচ্ছে তারা আহ, এই এই দুইটা মডেলের কম্বিনেশনের মাধ্যমে তারা হচ্ছে বেটার আউটকাম পেয়েছে। তুমি দেখো, আমি যখন লিটারেচার রিভিউ লিখছি তখন হচ্ছে একটা পেপারের হচ্ছে সামারি কিন্তু আমি লিখে ফেলতেছি। এই সামারিটা কোথা কেন লিখতে হবে আমাদের, প্রথম কথা হচ্ছে এটা তো জানার জন্য দরকার। আর যদি আমি জানার হিসাব বাদ দিই, যে আমি একটা পেপার লেখা শুরু করলাম, যে আমার পেপারের হচ্ছে কাজ রেজাল্ট এন্ড ডিসকাশনের কাজ কেউ করেছে, তাহলে আমি যে হচ্ছে লিটারেচার রিভিউ যে সেকশনটা আছে, এই সেকশনটা যদি সবার আগে আমি শুরু করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি আমার টপিকসে হচ্ছে কি কি কাজ হয়েছে রিসেন্টলি, আমার ফিল্ডে হচ্ছে কি কি কাজ হয়েছে, হ্যাঁ, সেগুলো নিয়ে হচ্ছে একটা ওভারঅল সামারি আমি এখানে ইন্ট্রোডিউস করতে পারবো। এই জন্য আমরা সবার আগে হচ্ছে এই লিটারেচার রিভিউ পার্টটা লিখবো। তো এই যেমন এখানে একজনের কথা বলা আছে, তারপর আরেকজন, এটা আবার রেফারেন্স করা আছে, রেফারেন্সের ব্যাপারে একটু পরে বলছি। তারপর হচ্ছে আরেকজন লিটারেচার রিভিউ দেওয়া আছে, যে তারা তাদের কি কি মডেল অ্যাপ্লাই করেছে, হ্যাঁ, তাদের হচ্ছে টেকনিক গুলা কি কি অ্যাপ্লাই করেছে, ফাইনালি তাদের একুরেসি কত পেয়েছে। তো এক একটা লিটারেচার রিভিউর হচ্ছে রিপ্রেজেন্টেশন এক এক ভাবে, কিন্তু আলটিমেটলি হচ্ছে লিটারেচার রিভিউর যে এক একটা প্যারাগ্রাফ, সেগুলো দ্বারা হচ্ছে সামারি হচ্ছে। তাহলে আমরা লিটারেচার রিভিউ যখন লিখবো এরকম 15 জনের মিনিমাম
বা 10 থেকে 12, 13, বা 10, 12, বা 14 এরকম হলে সংখ্যাটা হলে ভালো হয়। তাহলে সেটা হচ্ছে আমরা এভাবে সবগুলোকে একসাথে করে হচ্ছে একটা 2-3টা প্যারাগ্রাফ আকারে লিখে দিব। এখন এই লিটারেচার রিভিউ লিখার আগে আমাকে একটা প্যারাগ্রাফ আমি লিখতে পারি, এটাকে আমরা লিটারেচার রিভিউর ইন্ট্রোডাকশন বলতে পারি। যেমন এখানে ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক অ্যানালাইসিস বেসড অন রিসার্চ টপিক, দ্যাট মিনস আমি যদি এখানে পিকস নিয়ে কথা বলি বা আমি যদি স্কিন ক্যান্সার নিয়ে কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যেমন এখানে পলিকিস্টিক ওভারি সিনড্রোম, এখানে পলিকিস্টিক ওভারি সিনড্রোমের হেলথ কেয়ার এবং বায়োলজিক্যাল একটা ইম্পর্টেন্সের কথা বলা হয়েছে, এবং এটা নিয়ে হচ্ছে অনেকগুলা কাজ হচ্ছে এটা বলা হয়েছে। যদি স্কিন ক্যান্সারের কথা বলি, তাহলে স্কিন ক্যান্সার হচ্ছে আমি প্রথমত একটা সেকশন দিয়েছি যেখানে হচ্ছে স্কিন ক্যান্সারের এই ধরনের বর্তমানে স্কিন ক্যান্সারের কি কি কাজ হয়েছে, মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই হয়েছে, তারপর হচ্ছে অনেক মেনি রিসার্চার হ্যাভ ইউজড ডিফারেন্ট টেকনিক্স ইন মেলানোমা স্কিন ক্যান্সার ডিটেকশন। হ্যাঁ, ডার্মাটোলজি ইমেজ থেকে স্কিন ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের প্রসেস অ্যাপ্লাই করেছে। তো সেটার উপর একটা আমরা সামারি লিখবো, সামারি লিখেই হচ্ছে আমরা আমাদের কাজ হচ্ছে 10 থেকে 15 জনের হচ্ছে একটা লিটারেচার রিভিউ লিখে ফেলবো এরকম করে। ঠিক আছে? তো এখন এইটা লিখার পরে, যেমন আমি এখানে একটা এটাকে 18 দিয়ে হচ্ছে একটা সাইটেশন করেছি। তো সাইটেশনটা যদি আমি এটা চিন্তা করি যে না আসলে এটা যে পেপার থেকে নিয়ে আসছি, যে লিখন এট অল, এই পেপারটা থেকে আমি মনে করি এটাকে সাইটেশন করবো। সাইটেশনটা একটু এখানে দেখাই দিই, তাহলে হচ্ছে আমার পরবর্তীতে সুবিধা হবে। তাহলে এই পেপারটা যখন আমি লিখলাম, এই পেপারটা যখন আমি লিখলাম, লিখার পরে, আচ্ছা, এই পেপারটা লিখার পরে আমি এটা একটা রেফারেন্স সাথে সাথে যুক্ত করে দিব। এটা রেফারেন্স সাথে সাথে যুক্ত করে দিব, যেটা এটা কোত্থেকে আসছে। এই জন্য রেফারেন্সিং এর জন্য হচ্ছে আমরা বিভিন্ন সফটওয়্যার আছে, যে সরি বিভিন্ন টুলস গুলো আছে সেগুলোকে ইউজ করতে পারি। যেমন ম্যান্ডেলি আছে বা এন্ড নোড আছে, এগুলো হচ্ছে সাবস্ক্রিপশন দরকার হয়। তো সেটা করলে তাহলে আমাকে অনেক কিছু অটোমেটিক্যালি কাজ করা যায়। আচ্ছা, রেফারেন্সের ব্যাপারটা আছে আমি তাহলে একটু পরে দেখাই। এটা তাহলে আমি মনে করি ধরি হচ্ছে এটা 1 নাম্বার, এটা আমি জাস্ট একটা নাম্বারিং করে রাখলাম যে 1 নাম্বার রাইটার এই লিখন এট অল, এইটা তাদের হচ্ছে আমাকে একটা রেফারেন্সিং করতে হবে, যেহেতু আমি তাদের কথাটা দেখো, তাদের পেপারের কথাটা কিন্তু আমি আমার ভাষায় হচ্ছে এখানে লিখছি, তাই না? সো তাদের ফিচারের কথা যদি এখানে পিকস এবং স্কিন ক্যান্সার দুইটা একসাথে ইন্টিগ্রেট হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এটা মনে হয় বুঝতে পেরেছি যে আমি দুইটা পেপারে কম্বাইন করে একসাথে দেখাচ্ছি। দেখো এই যে পেপারটা আমি একজনের রাইটারে লিখলাম বা সামারি করলাম লিটারেচার রিভিউ, এটা করার সাথে সাথে আমি একটা টেবিল নিচে রাখবো, সামারি টেবিল লিটারেচার রিভিউর মধ্যে। তার প্রথমত হচ্ছে আমি রেফারেন্সটা রাখবো, তাহলে যদি এটা লিখন এট অল হয় তাহলে এটা রাইটার কারা, রেফারেন্সটা আমি প্রথমে টাইটেলে দিয়ে দিলাম যে লিখন এট অল। তারপর হচ্ছে এটাকে আমি এখানে হচ্ছে আমি কি ডাটা সেট ইউজ করছি। যেমন ওদের ডাটা সেটে ছিল হচ্ছে তোমার টোটাল কত জানো, 6086টা স্ক্রিন ইমেজ ছিল। সো আমি হচ্ছে 6086টা হচ্ছে নাম্বার অফ ডাটা সেটটা এখানে দিয়ে দিলাম। তার মানে আমি যে লেখাটা এইমাত্র লিখলাম সেটার কিন্তু একটা সামারি হচ্ছে আমি এখানে টেবিলে লিখতে পারি সাথে সাথে করে। আচ্ছা, মেথড তারা কি কি মেথড অ্যাপ্লাই করেছে, তারা রেসনেট, নাসনেট, মোবাইল নেট এই মেথড গুলো অ্যাপ্লাই করেছে। সো আমি মেথড গুলোর নাম এখানে লিখে ফেললাম, এবং তাদের ফাইনালি একুরেসি কত, তারা হচ্ছে তাদের রিসার্চ হচ্ছে ফাইনালি একুরেসি পেয়েছিল 94%। তাহলে আমি এখানে একুরেসিটা 94% লিখে ফেললাম। আর এইটা সাথে সাথে করার সুবিধা থাকে, এর সাথে সাথে করার সুবিধা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমি যখন লিটারেচার রিভিউ লিখছি তখন হচ্ছে আমি এটার আমার লিটারেচার রিভিউর প্যারাগ্রাফও লিখে হয়ে যাচ্ছে, পাশাপাশি আমি লিটারেচার রিভিউ প্রত্যেকটা লিটারেচার রিভিউর হচ্ছে একটা সামারি টেবিল থাকে। ঠিক আছে? যেমন আমি যদি পেপার গুলো দেখাই, যেগুলো প্রত্যেকটাতে হচ্ছে লিটারেচার রিভিউর একটা সামারি অফ রিসেন্ট ওয়ার্ক, স্কিন ক্যান্সার ডাটা সেট, তারা ক্লাসিফিকেশন কি কি অ্যালগরিদম অ্যাপ্লাই করছে। মাঝে মাঝে আমরা প্যারামিটার চাইলে ডেসক্রিপশন দিতে পারি, একুরেসি দিতে পারি। ঠিক আছে? এই একটা সামারি টেবিল দেওয়া লাগে, সেটা সব পেপারের ক্ষেত্রে। যেমন এখানে হচ্ছে আমরা পিকসের হচ্ছে ডাটা সেট দিয়েছি, মেথড দিয়েছি, একুরেসি কি কি আছে সেগুলো দেখাইছি। তো আমরা এক একটা পেপারে যখন লিখবো তখন হচ্ছে আমরা লিটারেচার রিভিউর যে লিটারেচার রিভিউ যে পার্ট থাকবে সেই লিটারেচার রিভিউ পার্টের নিচে হচ্ছে আমরা একটা সামারি টেবিল দিয়ে দিব। সেজন্য আমি যখন এই পেপার রাইটিংটা করতেছি, তো সাথে সাথে হচ্ছে এই সামারি টেবিলটা তৈরি করবো। এখন সামারি টেবিল হচ্ছে আমরা দুইটা তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা, যেমন এখানে রেফারেন্স ডাটা সেট মেথড একুরেসি, দুইটা তৈরি করবো কেন, আমি নিচে একটা টেবিল রাখছি সেম ডাটা সেট। মনে করো হচ্ছে এই এই যে পেপারটা, ওদের পেপার হচ্ছে টাইটেল হচ্ছে এই যে স্কিন ক্যান্সার। আমি
এই এক জায়গায় হচ্ছে পেপারের রেফারেন্সের নাম লিখলাম, আর ইন দ্য সেম টাইমে হচ্ছে আমি পেপারে হচ্ছে টাইটেলটা লিখে ফেললাম। ঠিক আছে, সো টাইটেলটা লিখে ফেললাম। তো টাইটেলটা লেখার পরে কি হলো দেখো, তুমি যে পেপারটার নাম লিখতেছো সেই পেপারটার সাথে সাথে তুমি দুইটা আউটকাম পেয়ে যাচ্ছ। তো আমি হচ্ছে দুইটা আউটকাম মানে একসাথে কাজ কিভাবে করা যায় সেটা একটু দেখাচ্ছি সহজেই, তাহলে অনেক কিছুই শর্টলি করা যায়। তাহলে আমি প্রথমত এইটাতে এই ডাটাগুলো দিলাম, এবার হচ্ছে নাম্বার অফ ডাটা। তাহলে এখানে আমি চাইলে এই ডাটা সেট, ওরা যে ডাটা সেটের নাম্বারটা আছে সেটা এখানে যদি নাম্বার অফ ডাটা যদি ওখানে হয়, তাহলে এখানে হচ্ছে আমি নাম্বার অফ ডাটাটা দিয়ে দিলাম যে এতগুলা ডাটা ইউজ করেছে এই জায়গায়। তাহলে আমি ডাটা সেটের নাম ইউজ করতে পারি। তাহলে ডাটা সেটের নাম কি, আমরা যখন কোনো ডাটা সেট ক্যাগল থেকে ডাউনলোড করি, তখন যেমন আইএসআইসি আইসেট ডাটা সেট আছে, সরি, বা হচ্ছে ক্যাগল থেকে হচ্ছে আমি অন্য কোনো ডাটা সেট ডাউনলোড করলাম, সেই ডাটা সেটের আলাদা করে নাম থাকতে পারে। তো আমি চাইলে হচ্ছে এখানে ডাটা সেটের নাম দিয়ে দিতে পারি, ডাটা সেটের নামটা। তাহলে আমি যদি এখানে কোনো ডাটা সেটের নাম পাই তাহলে দিয়ে দিব, আর না হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা সেটা দিতে পারি। আচ্ছা, তারপরে আসো নাম্বার অফ প্যারামিটার ইউজ। তাহলে এখানে কোন ধরনের প্যারামিটার ইউজ করা হয়েছে কিনা। হ্যাঁ, যেমন এখানে 12, 14 দিয়েছি, যদি এটা না থাকে তাহলে নাম্বার অফ প্যারামিটার বা নাম্বার অফ যে ফিচার ইউজ করা হচ্ছে সেটা আমরা দিতে পারি। যদি দেওয়া না থাকে, যদি নর্মালি নাম্বার অফ প্যারামিটারটা হয় হচ্ছে তোমার ইয়ে বেসড, যদি সিএসভি ফাইল হয় বা এক্সেল বা নিউমেরিক্যাল কোনো ডেটা নিয়ে আমরা কাজ করি, তখন হচ্ছে এই কলামটা আমরা দিতে পারি। আর যদি আমরা নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ না করি, ইমেজ নিয়ে কাজ করতে পারি, তাহলে হচ্ছে আমরা ইমেজ ক্লাস বলতে পারি। ইমেজ ক্লাস তার মানে কিছু কিছু ক্লাসিফিকেশন করা লাগে বাইনারি। বাইনারি বলতে হচ্ছে যেমন আমি ফ্রুটস এর ক্লাসিফিকেশন করলাম, স্কিন ক্যান্সারের ক্লাসিফিকেশন করলাম, সেখানে হচ্ছে দুই ধরনের ক্লাসিফিকেশন, মেলানোমা, নন মেলানোমা স্কিন ক্যান্সার। হ্যাঁ, তাহলে স্কিন ক্যান্সারের ক্ষেত্রে যদি তুমি দুই ধরনের ক্লাসিফিকেশন করতে, হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন করি, তাহলে হার্ট ডিজিজ আছে কি নাই, দুইটা। আবার যদি দেখি যে এই যে এখানে ফ্রুটস এর একটা ক্লাসিফিকেশন, এটা যদি দেখি আমি, যে এখানে আমরা যে মোটামুটি নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করে হচ্ছে আমি 8 ধরনের ফ্রুটস কে ক্লাসিফাই করেছি, ক্লাসিফিকেশন। হ্যাঁ, 8টা লোকাল ফ্রুটস কে ক্লাসিফাই করেছি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন আউটকাম হচ্ছে ইমেজ ডাটা, নাম্বার অফ ডাটা হচ্ছে তোমার 8 ধরনের। এই 8 ধরনের ইমেজ নিয়ে কাজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যদি নিউমেরিক্যাল কোনো পেপার হয়, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ প্যারামিটার দিতে পারি। আর যদি এটা না হয় তাহলে আমরা সেখানে হচ্ছে এইট এইট টাইপস অফ ফ্রুটস এটা লিখতে পারি। হ্যাঁ, যে 8 টাইপস অফ ফ্রুটস। অথবা হচ্ছে তুমি যদি বাইনারি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার বাইনারি ক্লাস লিখতে পারো, মানে ইয়েস নো। ঠিক আছে, এই ধরনের আমরা একটা ইনফরমেশন আমি লিটারেচার রিভিউ থেকে নিতে পারি। দ্যাট মিনস আমি যখন টেবিল সম্পর্কে আমার মাথায় থাকবে যে আমি এই টেবিল গুলাও ফিল আপ করবো, কারণ এটা সামারি টেবিল, তো সেই ক্ষেত্রে আমি যখন এই পার্টটা লিখবো, লেখার সময় আমার হচ্ছে এটার একটা মোট মোট ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসবে। আচ্ছা, তারপর তাড়াতাড়ি করছি, আমাদের প্রেজেন্স দেখে অলরেডি হচ্ছে 10-12 জন কমে গেছে। 10টা বেজে গেছে, ওকে। তারপর আসি, আমরা যে মেথড গুলো বলছি সেই মেথড গুলো ওখানে লেখা আছে। যদি কোনো ধরনের হাইপার টিউনিং প্যারামিটার ইউজ করি, আমরা হাইপার টিউনিং, হাই প্যারামিটার টিউনিং, দ্যাট মিনস আমরা স্কেলিং করলাম, রিসাইজিং করলাম, রিশেপ করলাম, মার্জিং করলাম, এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আর মেথড এই কলামটা তো ওখানে অলরেডি আছে, আমরা চাইলে এখানে মেথডও দিতে পারি, অথবা হচ্ছে আমরা মেথডোলজি লিখতে পারি। হুম, মেথডোলজি, দ্যাট মিনস আমার আসলে প্রসেসটা কিভাবে কাজ করছে, তার মানে এখানে আমি একটা সেন্টেন্স লিখতে পারি, এবং একুরেসিটা আমরা দুই জায়গায় রাখবো। তাহলে এটা করলে কি হবে, এই যে লেখাটা দুইটা সামারি টেবিল, এই একটা সামারি টেবিল হচ্ছে আমার লিটারেচার রিভিউর নিচে থাকবে, আর আরেকটা সামারি টেবিল যেটা আমরা তৈরি করলাম পাশাপাশি, এইটাকে হচ্ছে আমি একদম কাট করে হচ্ছে এই সামারি টেবিলটা যখন লিটারেচার রিভিউ শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা এই সামারি টেবিল লাস্ট সেকেন্ড যে টেবিলটা ছিল এটাকে হচ্ছে আমরা ডিসকাশন উইথ প্রিভিয়াস ওয়ার্ক, আমাদের রেজাল্ট এন্ড ডিসকাশন যে সেকশন আছে সেখানে আমরা নিয়ে যাব। তাহলে আমরা এক্সিস্টিং ওয়ার্কের সাথে আমার যে কারেন্ট ওয়ার্ক, আচ্ছা ওই ভুলটা মনে নিয়ে আসছে, আচ্ছা একই কথা, যদি এটা ওখানে থাকে তাহলে ওইটা ওখানে থাকবে, দুইটা টেবিল দুই দুই রকম, জাস্ট একটু ডিফারেন্স হলে হয়। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই টেবিলের আমাদের যে কাজটা সেই কাজের সাথে হচ্ছে অন্যান্য আহ, কাজের যে, যেমন আমি লাস্ট যে পার্টটা থাকবে, সেই লাস্ট যে টেবিলটা থাকবে সেখানে লাস্টে এরকম একটা কলাম থাকবে, যেখানে হচ্ছে আমরা
আমরা হচ্ছে আমাদের আমাদের যে মডেলটা, আমি যে কাজটা করতেছি, আমাদের মডেলের একুরেসি কত বা আউটকাম কত সেটা হচ্ছে আমি দেখাবো, যে আমাদের মডেলে 99%। ওকে, তো আমি এখানে পরে আসতেছি। তাহলে আমাদের লিটারেচার রিভিউ পার্ট কমপ্লিট। আমরা লিটারেচার রিভিউ প্রথমত একটা সেন্টেন্স লিখবো, যে সেন্টেন্স হচ্ছে আমাদের আহ বা একটা প্যারাগ্রাফ লিখবো, সেখানে হচ্ছে কিভাবে ব্যাপারটা ওভারঅল কাজ করবে, বা কার কার লিটারেচার রিভিউ করছে সেটা লিখবো। এরকম একজনের লিখে আমি দেখাইলাম, এরকম মোটামুটি আমরা 10 থেকে 15 জনের হচ্ছে একটা রেফারেন্স লিখবো, এবং শেষে হচ্ছে একটা টেবিল দিব, যেটাকে আমরা বলছি হচ্ছে সামারি টেবিল। হ্যাঁ, এই টেবিলটার নাম হচ্ছে সামারি টেবিল থাকবে। ওকে, তো যখন লিটারেচার রিভিউ কমপ্লিট হয়ে যাবে, এখন কিন্তু আমার মোটামুটি ওভারঅল আমি যে টপিকসটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা ধারণা তৈরি হয়ে গেছে। তো এবার আমি চাইলে হচ্ছে ইন্ট্রোডাকশনটা লিখতে পারি। ওকে, তো ইন্ট্রোডাকশনটা কি হবে? ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমার 1.5 থেকে 2 পেজের মধ্যে লিখতে হবে, যেখানে আমি কতগুলা কি পয়েন্ট রেখেছি। যে এক নাম্বার হচ্ছে আমি যেই টপিক সম্পর্কে কাজ করতেছি সেটা একটা ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম, যে আমি ইন্ট্রোডাকশনের মধ্যে প্রথমে লিখবো যে প্রিকস কেন একটা প্রবলেম, কেন এটা ক্রুশিয়াল প্রবলেম। হ্যাঁ, যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটা কেন একটা ক্রুশিয়াল প্রবলেম। তো এটার উপর ভিত্তি করে আমি মোটামুটি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে ফেলবো। অথবা স্কিন ক্যান্সার কেন প্রবলেম, স্কিন ক্যান্সারের হচ্ছে আমরা এখানে তো একটা ওভারঅল 1-2 লাইনে লিখেছি, আর এখানে হচ্ছে আমি একটা টোটাল প্যারাগ্রাফ লিখবো যে স্কিন ক্যান্সার কেন প্রবলেম। ওকে, সো আমার প্রথম প্যারাগ্রাফে থাকবে হচ্ছে স্কিন ক্যান্সার রিলেটেড কিছু কথা, যেখানে 4-5 লাইন থাকবে। তারপর হচ্ছে ওই টপিকস এর হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন আছে কিনা, যে এটা কত পার্সেন্ট ম্যান, কত পার্সেন্ট উইমেন, কত পার্সেন্ট লোকাল এরিয়াতে বা এশিয়াতে, ইউরোপে, এই ধরনের কোনো পার্সেন্টেজ থাকলে সেটাকে হচ্ছে আমরা ফ্যাক্টর হিসেবে সেকেন্ড প্যারাগ্রাফে লিখবো, অথবা সেকেন্ড 4 থেকে 5 লাইনে লিখবো, অথবা কোনো ফ্যাক্টর থাকলে লিখবো। আচ্ছা, ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে যেমন স্কিন ক্যান্সারের জন্য কি কি ফ্যাক্টর দায়ী, বা পলিকিস্টিক ওভারি সিন্ড্রোমের জন্য কি কি দায়ী, এগুলো নর্মালি লিখবো। তারপর হচ্ছে আমরা যেটা মাত্র বললাম স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, এটা আমরা একসাথে করে লিখতে পারি, দুইটাকে কম্বাইন করে। তাহলে আমাদের মোটামুটি 3টা পার্টে হচ্ছে আমার দুইটা 5-5-10-15 লাইনের মতো লেখা হয়ে যাবে। দেন আমার কাজ হচ্ছে এই স্কিন ক্যান্সারকে, এই যে আমরা প্রবলেমের কথা বললাম, যে যে ফ্যাক্টর গুলা বললাম, যে এই ডমিনেন্ট ফ্যাক্টর গুলা বা ফিচার গুলো হচ্ছে স্কিন ক্যান্সারের জন্য দায়ী, সেগুলো বললাম। দেন আমি স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস দেখাইলাম। এবার এগুলোকে আহ করার জন্য, সলভ করার জন্য ট্রেডিশনাল বর্তমানে কি কি কাজ হচ্ছে। তাহলে আমি মাত্র না লিটারেচার রিভিউ পড়ে আসলাম, যে করে আসলাম কাজটা, তাহলে ট্রেডিশনাল কি কি কাজ হচ্ছে আমি সেগুলোর একটা সামারি দিতে পারবো এখানে একটা প্যারাগ্রাফের মাধ্যমে। তারপরে প্যারাগ্রাফের লাস্ট প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফটা থাকবে আমি তাহলে কি করছি, যে আমি আগে সব এক্সপ্লেন করলাম, এবার হচ্ছে আমি আসলে এটাকে সলভ করার জন্য কি করছি। সো আমি যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে আমার প্যারাগ্রাফে থাকবে, যে আমি এই মেথড গুলো অ্যাপ্লাই করছি। বা এখানে দেখো সব ফিচার ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমরা লাস্টের দিক হচ্ছে যে এখানে ওকে, সো এখানে হচ্ছে আমরা বলেছি যে আমরা এই কাজগুলো আমরা আমরা আমাদের এই মডেল গুলাকে অ্যাপ্লাই করছি, এবং আমরা একটা ওয়েব বেসড ইন্টারফেস ডেভেলপ করেছি আওয়ার প্রপোজ সিস্টেমে, এবং এটার মাধ্যমে আমরা এই অ্যালগোরিদম অ্যাপ্লাই করেছি। ফাইনালি আমাদের কাজটা হচ্ছে এটা। ওকে, এইটাকে আমি এবার হচ্ছে একটা সামারি বলি বলি যেটাকে, বা কি কন্ট্রিবিউশন বলতে পারি, যে আমার পেপারের কি 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 কন্ট্রিবিউশন। এক লাইনে যদি কেউ আমার পেপারটাকে পড়ে, তাহলে তারা হচ্ছে এই 3টা পার্ট পড়লে তারা বুঝতে পারবে যে আসলে আমি কি করেছি। যেমন এখানে স্ট্যান্ডার্ড স্কেলার, মিউচুয়াল ইনফরমেশন, এই দুইটা মেথডোলজি অ্যাপ্লাই করা হয়েছে ফিচার সিলেকশনের জন্য। এবং আমি প্রপোজড মডেল হচ্ছে আমরা একটা জ্যাঙ্গো বেসড একটা ওয়েব ইন্টারফেস দিয়েছি, যেটার মাধ্যমে কেউ রিয়েল লাইফে হচ্ছে বা রিয়েল টাইমে হচ্ছে কোনো পলিকিস্টিক সিনড্রোম আছে কি নাই সেটাকে চেক করতে পারবে। এবং আমাদের এখানে মোটামুটি হাইপার হাইপার প্যারামিটার টিউনিং এবং প্রি প্রসেসিং এর জন্য আমরা, এবং মডেল ডেভেলপমেন্টের জন্য এই অ্যালগোরিদম গুলো অ্যাপ্লাই করে ফাইনালি এতটুকু আউটকাম পেয়েছি। অথবা এই ব্যাপারটা যদি বলি, এখানে কি কন্ট্রিবিউশন গুলো, যেমন এখানে নয়েজ রিমুভালের জন্য হচ্ছে এই মডেলটা অ্যাপ্লাই করা হয়েছে, কিছু হাইব্রিড ফিচার এক্সট্রাকশন মডেল অ্যাপ্লাই করা হয়েছে। এই জিনিসগুলোকে আমরা বলছি কি কন্ট্রিবিউশন। সো ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের তাহলে সবার শেষে না, সবার শেষের আগের প্যারাগ্রাফে থাকবে হচ্ছে আমাদের আমি আমার এই রিসার্চের কি কন্ট্রিবিউশন কি। তাহলে এগুলো আমরা কিছু বুলেট পয়েন্ট দিয়ে হচ্ছে কি কন্ট্রিবিউশন দিয়ে দিব। আর সর্বশেষ পার্ট যেটা ইন্ট্রোডাকশনের, এটাকে আমরা বলি অর্গানাইজার, যে আমার টোটাল রিসার্চ পেপারটাকে আমি, কেউ যখন ইন্ট্রোডাকশন পড়বে তখন সে যাতে বুঝতে পারে যে সামনের পেপারটা কিভাবে আমরা অর্গানাইজ করতেছি। তার মানে সেকশন 2 তে থাকতেছে কি, সেকশন 2 তে থাকতে হচ্ছে তোমার লিটারেচার রিভিউ, মানে প্রিভিয়াস ওয়ার্ক।
তারপর হচ্ছে সেকশন 3-তে কি থাকতেছে, মেথোডোলজি, এবং সেকশন 4-এ এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এবং হচ্ছে সেকশন 5-এ হচ্ছে কনক্লুশন। এরকম আমার পেপারে একটা অর্গানাইজেশন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ইন্ট্রোডাকশনের যে শেষ পার্ট আছে, ইন্ট্রোডাকশনের শেষ পার্ট, এটাকে আমরা বলছি অর্গানাইজার। ওকে, সো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এই ইন্ট্রোডাকশন পার্টটাকে আমরা 1.5 থেকে 2 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করব, যেখানে এই প্রত্যেকটা প্রবলেম সম্পর্কে যদি বা প্রত্যেকটা কি পয়েন্ট ধরে ধরে যদি আমি হচ্ছে একটা বা দুইটা, সরি, 3 থেকে 5 লাইন করে লিখি, তাহলে আলটিমেটলি এমনি 1 থেকে 1.5 পেজ হয়ে যাবে। তাহলে আমাদের দুইটা পার্ট লেখা হয়ে গেল, ইন্ট্রোডাকশন এবং লিটারেচার রিভিউ। আচ্ছা, এবার আসলে আমাদের থার্ড যে পার্টটা, সেটাকে আমরা বলছি ম্যাটেরিয়ালস এন্ড মেথডস। এটাকে আমরা কয়েকটা সাব সেকশনে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে আমি প্রপোজ মেথোলজি বলতে পারি, যে আমি এইখানে হচ্ছে বেসিকলি আমার টোটাল আর্কিটেকচারটা, যে আমি কোনো নিউমেরিক্যাল ডাটা নিলাম বা কোনো ইমেজ নিলাম, সেই ইমেজটাকে আমি, যেমন এটা একটা আর্কিটেকচার আছে কিন্তু, সুতরাং প্রত্যেকটা রিসার্চ পেপারের হচ্ছে একটা বেসিক ডায়াগ্রাম থাকবে, যেটাকে আমরা প্রপোজড ডায়াগ্রাম বলি বা প্রপোজড মেথোডোলজি বলি। যেমন এখানে হচ্ছে ফ্রুটস ক্লাসিফিকেশনের উপরে একটা মেথোডোলজি দেওয়া হয়েছে, তাহলে এটা দেখলে একজন মানুষ যখন এই সেকশনে আসবে, সে কিন্তু এখান থেকে দেখলেই বুঝতে পারতেছে যে ডাটা প্রি প্রসেসিং করা হয়েছে কিভাবে, তারপর হচ্ছে ডেটাকে টেস্টিং করা হয়েছে, প্রি প্রসেসিং করার পর টেস্ট মডেল ইভ্যালুয়েশন করা করা হয়েছে, পরে হচ্ছে আউটপুট দেওয়া হয়েছে। এখন এই মডেল ইভ্যালুয়েশন মাঝখানে কি করা হয়েছে, আর ডাটা প্রি প্রসেসিং এর দেখো, যে ডাটা প্রি প্রসেসিং এর পরে দুইটা পার্ট, একটা হচ্ছে টেস্টিং, একটা হচ্ছে ট্রেনিং। দ্যাট মিনস আমরা 80% বা মেজরিটি ডাটাকে হচ্ছে আমরা যখন ট্রেন করি, তখন ট্রেন করার সময় কি হয়েছে, ডাটা অগমেন্টেশন করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ফিচার এক্সট্রাকশন করা হয়েছে কিছু এই মডেলগুলো অ্যাপ্লাই করে। যেমন ফ্রুটস মাল্টিনেট একটা একটা হাইব্রিড আর্কিটেকচার, এটা অ্যাপ্লাই করেছে। সিএনএন এর অনেকগুলা মডেল আছে, এক্সেপশন, ইনসেপশন, রেসনেট। আচ্ছা, তো এই মডেলগুলো হচ্ছে অ্যাপ্লাই করেছে, এটা আমরা ফিচার এক্সট্রাকশনের জন্য এগুলো অ্যাপ্লাই করেছি। এবং এখানে আমাদের ফিচার এক্সট্রাকশনের মাধ্যম মধ্যে আমাদের যে মাল্টিনেটটা আমরা অ্যাপ্লাই করেছি, সেটা কি কি ফিচার নিয়ে কাজ করেছে। তাহলে দেখো, এখানে একটা কম্বাইন্ড মডেল তৈরি করা হয়েছে, এটার একটা আর্কিটেকচার দেখানো হয়েছে এবং মডেল ট্রেনিং। আলটিমেটলি আমি যখন একবার টেস্ট করব একটা ডেটা দিয়ে, তখন হচ্ছে আমার এই মডেলের উপর বেস করে সে হচ্ছে আমাকে আউটকাম দেখাচ্ছে, আমি যে ফ্রুটসটা মাত্র ইনপুট দিয়েছি সেটা আসলে কোন ধরনের ফ্রুটস। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে এখানে একটা আর্কিটেকচার দেখানো আছে। আমি যদি এই পলিকিস্টিক ওভারি সিনড্রোমের কথা বলি, এখানে দেখো সিম্পল একটা ডায়াগ্রাম দেওয়া আছে, প্রি প্রসেসিং অ্যাপ্লাই করা হয়েছে, ফিচার সিলেকশন করা আছে, ডাটাকে ট্রেনিং টেস্টিং এ ভাগ করেছে, বেসিক কিছু মেশিন লার্নিং এর মডেল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে একজনের পলিকিস্টিক ওভারি সিনড্রোম আছে কি নাই সেটাকে আমরা ডেভেলপ করেছি। আর একটা ফিগার যদি দেখি, দেখো এখানে যে ডাটা সেট ইনপুট নেওয়া হয়েছে, সেই ডাটা গুলাকে আরওআই, রিজিয়ন অফ ইন্টারেস্ট এক্সট্রাকশন করা হয়েছে। এইটা অনেক সময় আমাদের ইমেজের ক্ষেত্রে দরকার হয়, ইমেজ ডাটার ক্ষেত্রে যদি ডাটা গুলা হচ্ছে 8 জিবি থেকে গ্রেতে কনভার্সন করা, তাহলে ডাটা সেটের সাইজ কমে যায়। নয়েজ রিমুভ করার জন্য অনেক সময় হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মেথড অ্যাপ্লাই করি, ফিচার এক্সট্রাকশন করি, এবং ফাইনালি ক্লাসিফিকেশন করি। তো দ্যাট মিনস আমাদের এই পার্টটা হচ্ছে যেটা থার্ড 3.1, এটা হচ্ছে প্রপার্ট মেথোলজি থাকবে একটা, এবং এখানে হচ্ছে আমাকে মিনিমাম হচ্ছে একটা ডেসক্রিপশন থাকতে হবে। এই ডেসক্রিপশনটা হচ্ছে আমি বলি হচ্ছে মানে 1 পেজ হলে ভালো হয়, 1 পেজের মতো। 1 পেজের মতো, যেই 1 পেজ বলতে হচ্ছে আমার যতটুকু, যতগুলো লেখা যায় 1 পেজের মধ্যে, বা 2টা বা 3টা প্যারাগ্রাফের মতো। So আমরা এখানে আমি 1 পেজের মতো হচ্ছে আমি লেখাটা লিখবো। এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করলে ভালো হয়। হুম। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করলে ভালো হয়, সেটা হচ্ছে অ্যালগোরিদম। এটা হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা অ্যালগোরিদম জেনারেট করি, অনেক সময় জেনারেট করি না, এই জন্য আমি এটা ম্যান্ডেটরি পার্টে রাখি নেই। যেমন এই পেপারটাতে হচ্ছে অ্যালগোরিদম নাই, সরি, এটাতে অ্যালগোরিদম নাই, এটা হচ্ছে একটা ফ্লোচার্ট দেওয়া আছে। স্কিন ক্যান্সার এই পেপারটাতে আমরা একটা অ্যালগোরিদম জেনারেট করেছি, হ্যাঁ, যে মেলানোমা স্কিন ক্যান্সারটা যে প্রিডিকশন করবে সে কিভাবে কাজ করবে। সেটা অ্যালগোরিদম যদি থাকে, তাহলে পেপারের হচ্ছে ডেপথ বেড়ে যায়, এবং আমি আসলে কিভাবে কাজ করছি সেটা যখন কেউ জানতে পারবে, তখন হয়তো সে ওইটা নিয়ে কাজ করা একটু সুবিধা হয়। সুতরাং আমরা অ্যালগোরিদম দিতে পারবো। তাহলে এই অ্যালগোরিদম এবং হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম থাকবে হচ্ছে আমার প্রবার্ট মেথোলজির মধ্যে। এবং এই যে কথাগুলা, ফিগারে যে কথাগুলো বললাম আমি, সেই কথাগুলো হচ্ছে একটা পেজের মাধ্যমে আমরা এটাকে লিখে ফেলবো। ঠিক আছে, একদম নিজের ভাষায় কিভাবে আমি কাজ করছি সেটা সেভাবে লিখবো। ওকে, আচ্ছা, তারপরে আসি আমরা ডেটা সেট। তারপর হচ্ছে 3.2-তে হচ্ছে আমাদের
আমরা ডেটা সেট নিয়ে কথা বলবো, কি ডেটা সেট নিয়ে আমি কাজ করলাম। সেটা যদি ইমেজ ডেটা হয় তাহলে সেটা ইমেজ ডেটা, যদি সেটা নিউমেরিক্যাল হয় নিউমেরিক্যাল। যেমন এখানে ডেটা যেটা, এটা ইমেজ ডেটা, সুতরাং এই ডেটা সেটটা কোত্থেকে আমি ডাউনলোড করেছি, ডেটা সেটের লিঙ্কটা কি, সেই কথাগুলো আমি বললাম। ডেটা সেটের ডেটার ইমেজের রেজুলেশন কত, কত পার্সেন্ট ডাটা ট্রেনিং এর জন্য রাখছি, কত পার্সেন্ট ডাটা টেস্টিং এর জন্য রেখেছি, সেই কথাগুলো এখানে ডেটা সেটের একটা ডেসক্রিপশন হবে। সেটা তুমি যেই যেই ধরনের ইয়ে নিয়ে কাজ করছো, ইমেজ হোক বা নিউমেরিক্যাল ডেটা হোক, সেটা সম্পর্কে সেখানে বলা থাকবে। তাহলে সেই ডেটা সেট সম্পর্কে বর্ণনাটা দেওয়ার পরে ওকে, ওই যে এখানে আছে যে ডেটা সেট সম্পর্কে বর্ণনা আছে, যে আমি কি কি ধরনের ডাটা ইউজ করেছি। এখন আরেকটা জিনিস থাকতে পারে, যদি তুমি নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করো, তাহলে সেক্ষেত্রে ওখানে অনেক ফিচার থাকে, কলাম থাকে। তাহলে কি কি কলাম তুমি অ্যাপ্লাই করেছো সেগুলো বলতে পারো। এখন ডেটা সেটের ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস আমি দিতে পারি। একটা হচ্ছে ডেটা সেটের ক্ষেত্রে আমি টেবিল দেখাইতে পারি। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে আমি এই যে একটা ডেটা, বিভিন্ন ধরনের পিকসের জন্য তাই যেই যেই কারণগুলো আছে, হেয়ার গ্রোথ, স্কিন ডার্কেনিং, বা এই জিনিসগুলোকে হচ্ছে আমি একটা গ্রাফিক্যাল ভিউর মধ্যে, আমরা যখন কোড লিখবো তখন কিন্তু আমরা এই ধরনের হচ্ছে আউটকাম নিয়ে আসবো। এই ধরনের একটা আমরা টেবিল দেখাতে পারি। অথবা আমি চাইলে আমার ডেটার মধ্যে, এই যে দেখো এখানে একটা আমি টেবিল, দুইটা টেবিল, এই যে এই টেবিলটা, যে ডেসক্রিপশন দা ডেটা সেট হাই প্যারামিটার ভিউ, দ্যাট মিনস আমার ডেটার মধ্যে যে যে কলাম গুলো আছে সেটার একটা ডেসক্রিপশন দিতে পারি। এবং হচ্ছে আহ, কি কি প্যারামিটার আছে সেটা সম্পর্কে আমি বলতে পারি। অথবা যেমন এখানে দুইটা টেবিল দেওয়া হয়েছে, যে দুইটা ডেটা সেটকে কম্বাইন করে কাজ করা হয়েছিল, তাহলে প্রত্যেকটা ডেটা সেটের কি কি কাজ আছে সেটা। অথবা যদি আমি ইমেজ নিয়ে কাজ করি, তাহলে আমি চাইলে ডেটা সেটের মধ্যে একটা স্যাম্পল ইমেজের একটা, যেমন স্কিন ক্যান্সারের হচ্ছে আমি কিছু স্যাম্পল ইমেজ দিয়ে দিলাম। অথবা আমি যে ফ্রুটস এর কথা বললাম মাত্র, তো এখানে যেমন এখানে দেখো ডেটা সেট ডেসক্রিপশনে আমরা কি করেছি, আমরা আমাদের ডেটা সেটের একটা টেবিল দিয়ে দিয়েছি। তো এই ধরনের হচ্ছে কোনো একটা টেবিল আমরা রাখবো, যাতে করে আমার ডেটা সেটের, যদি এটা নিউমেরিক্যাল ডেটা হয় তাহলে সেটার কতগুলো ডেটা আছে সেটা নিয়ে আমি দেখাইতে পারি। যেমন এখানে ফ্রুটস এর কথা বলা হচ্ছে, এবং হচ্ছে ফ্রুটস এর ডেটা সেট একটা স্যাম্পল। দ্যাট মিনস আমাদের এই পার্টে আমরা দুইটা জিনিস রাখবো, একটা হচ্ছে একটা টেবিল রাখবো, এবং হচ্ছে কি একটা স্যাম্পল ইমেজের ফিগার রাখবো। ঠিক আছে, স্যাম্পল ইমেজের একটা ফিগার রাখবো আর একটা হচ্ছে টেবিল রাখবো। এই দুইটা জিনিস যদি আমরা এখানে দিতে পারি, তাহলে হচ্ছে আমার মোটামুটি ডেটা সেটের ডেসক্রিপশন বা রিলেটেড জিনিসগুলো দেখতে সুন্দর হবে। আচ্ছা, তারপরে আসি আমাদের পরের পার্ট হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। এখানে আমরা ডেটাকে প্রি প্রসেস করেছি কিভাবে। যেমন এখানে ডেটা প্রি প্রসেসিং এর জন্য হচ্ছে ইমেজ কে প্রি প্রসেসিং এর কিছু অ্যাপ্রোচ আছে। ইমেজ প্রি প্রসেসিং এর কি কি প্রসেস অ্যাপ্লাই করা আছে সেটার কথা বলা আছে। যেমন এখানে আমি দেখাইছি যে আমি ইমেজ প্রি প্রসেস করার জন্য আমি প্রথমত এরকম একটা র ইমেজ ছিল, সেটাকে হচ্ছে আমি যেই জায়গায় ক্যান্সার আছে সেই সেলটাকে আলাদা করে ফেলছি। দেন এটাকে, ওই ইমেজটাকে যাতে সাইজ ছোট হয় ইমেজের, এই জন্য আরজিবি থেকে গ্রে স্কেলে কনভার্সন করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা একটা ইমেজ প্রি প্রসেসিং এর কাজ। আর এটার ক্ষেত্রে যদি দেখি ইমেজ প্রি প্রসেসিং এর জন্য কি করেছি, এখানে দেখো আমাদের যে একটা টেবিল দেওয়া আছে, এই যে এই যে এই টেবিলটা, এই টেবিলটাতে আসলে মেইনলি দেখানো হয়েছে যে এই যে যে পিকস বা পলিকিস্ট্রিক যে কি বলে ওভারি সিনড্রোম, এই যে হচ্ছে মেয়েদের বা মহিলাদের যে বন্ধ্যাত্বের যে সমস্যাটা, এটা আসলে কোন কোন কারণে হয়ে থাকে, এই সবগুলা কিছু ভ্যালু আছে। হ্যাঁ, যে কোন প্যারামিটারটা কতটুকু দায়ী। তো সেই ভ্যালু গুলাকে আমি একটা প্রি প্রসেসিং মেথড অ্যাপ্লাই করে কিন্তু বের করেছি। এটাকে আমরা হিট ম্যাপ বলি। হ্যাঁ, হিট ম্যাপের মাধ্যমে আমরা চাইলে এই ধরনের কোনো ভ্যালু দেখাইতে পারি, বা এটা যদি চাই আমি আরো অনেক ভাবে দেখাইতে পারি। ইমেজ প্রি প্রসেসিংটা আমি যদি অন্য একটা পেপার দেখি, যে ইমেজ প্রসেসিং আর কিভাবে করা যায়। যেমন দেখো, ফেক নিউজ ডিটেকশন একটা সিস্টেম, এটাতে যদি একটু তোমাকে দেখাই। আচ্ছা, খুব সিম্পল একটা কাজ, এটা যদি একটু দেখাই তাহলে প্রি প্রসেসিং এর জন্য কি কাজ হয়েছে একটু দেখি। যেখানে উম, দেখানো যায় না এখান থেকে। আচ্ছা, এটা কোন ব্যাপারটা এখানে নাই।
আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। জি স্যার। তো এই ধরনের আরো কিছু কাজ, প্রি প্রসেসিং এর কাজ আছে, যেমন হচ্ছে ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমরা নয়েজ রিমুভাল করি। এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে নর্মালি প্রি প্রসেসিং স্টেজে হচ্ছে আমি এগুলোকে ডেসক্রাইব করব একটা প্যারাগ্রাফের মাধ্যমে। এবং আমরা চাইলে হচ্ছে এখানে কিছু ইমেজ দিতে পারি, কিছু ডাটা দিতে পারি। যেমন উম, আচ্ছা, এই পেপারটা ওপেন করা আছে, এটা একটু দেখি। আচ্ছা, যেমন এখানে এই পেপারটাতে, আচ্ছা দেখো এই ব্যাপারটাতে হচ্ছে তারা ইমেজ প্রি প্রসেসিং এর হচ্ছে প্রি প্রসেসিং এর মধ্যে অগমেন্টেশনের কাজ করেছে। হ্যাঁ, মানে হচ্ছে ডেটা গুলাকে হচ্ছে বিভিন্ন বাড়াইছে। যে যে পরিমাণ ডেটা ছিল সেই ডেটা গুলো হচ্ছে টোটাল এতগুলা ইমেজে কম, মানে তো কম ইমেজ কম ছিল, সেটাকে ইমেজটাকে বাড়াই ফেলছে এবং বিভিন্ন ধরনের মডিফিকেশন বা মেথড তারা অ্যাপ্লাই করছে। এই জিনিসগুলো হচ্ছে এখানে বলেছে। তাহলে আমরা যদি এই ধরনের কোনো ইমেজ ডাটা নিয়ে কোনো মডিফিকেশনের কাজ করি বা কোনো ধরনের মেথড ইনহেন্সমেন্ট করি, যেমন এখানে এই কাজটাতে একটু দেখি আমি। এটাতে হচ্ছে আমরা আহ, এটাতে ইমেজ কি প্রি প্রসেসিং এর কি কাজ করেছি আমরা এখানে বলেছি। যেমন প্রপার্টি মেথোলজির পরে ডাটা সেটের ডেসক্রিপশন দেখো, এখানে এই ধরনের একটা ইমেজ কিন্তু আমরা দিতে পারি। যদি ইমেজ রিলেটেড কোনো কাজ হয় তাহলে ডাটা সেটের মধ্যে যে আমরা কি কি ক্যান্সারিয়াস সেল নিয়ে কাজ করছি, এবং এই যে এই টেবিলের কথা বলেছিলাম যে এই ধরনের একটা টেবিল দিয়ে দিব যেখানে আমরা কি কি ধরনের ডাটা আছে সেটাকে বলবো। আচ্ছা, ইমেজ প্রি প্রসেসিং স্টেজে বলছিলাম যদি এই ধরনের কোনো আমার ফাইন টিউনিং অ্যাপ্রোচ থাকে, যে আমি এই দুইটা মডেলকে কম্বাইন করে কাজ করেছি, তো এই ধরনের কোনো কিছু থাকলে সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। এবং অবশ্যই হচ্ছে ডাটাকে বাড়ানো কমানো। ইমেজ প্রি প্রসেসিং এরকম হয় যে তুমি মনে করো হচ্ছে এখানে তো দেখো প্রত্যেকটা টাইপের হচ্ছে ক্যান্সার টাইপের জন্য সেম ধরনের ডাটা আছে। তো আমরা অনেক সময় দেখি হচ্ছে সেই ডাটার সংখ্যাটা সেম থাকে না, কম থাকে বেশি থাকে। এই জন্য আমরা চাইলে ডাটা অগমেন্টেশন করে ডাটার ইমেজ প্রি প্রসেসিং এর এই কাজটা বা ডাটা প্রি প্রসেসিং এর কাজটা করতে হবে। তো এইটা হচ্ছে এটা মানে বিভিন্ন ধরনের পেপারের জন্য হচ্ছে ইমেজ প্রি প্রসেসিং এর কাজ হচ্ছে এক একটার জন্য এক এক ধরনের হবে। এটা হচ্ছে একটু একটা ক্রুশিয়াল ব্যাপার, যেটা হচ্ছে আমি আসলে কোন টাইপের ব্যাপার নিয়ে কাজ করছি সেটার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, ইমেজ রিপ্রসেসিং এর কথাগুলো আমরা এখানে লিখবো এবং এখানে হচ্ছে আমি তাহলে আমার এখানে সামারি হচ্ছে এখানে আহ, একটা টেবিল থাকতে পারে যদি কোনো ধরনের অগমেন্টেশন হয়। সো অগমেন্টেশন একটা টেবিল থাকবে, ডাটা অগমেন্টেশন। আর সেকেন্ডলি হচ্ছে যদি আমি কোনো ধরনের ইমেজকে ইমেজের কোনো ফিচার টিউনিং এর কাজ করি, যে আমি আমি ইমেজকে টিউনিং করেছি। সো এই ধরনের কোনো যদি ইমেজ থাকে তাহলে সেই ইমেজ গুলোকে হচ্ছে আমরা এখানে ফিগার হিসেবে দিব। তো এই দুইটা জিনিসের ইমেজ অথবা ফিগার হচ্ছে ডেসক্রিপশনে আসতে পারে। তারপর আমাদের পরের পার্ট হচ্ছে মেশিন লার্নিং অথবা ডিপ লার্নিং মডেল। এটা হচ্ছে পার্থক্য হতে পারে এটা। আহ, আমরা যদি ডিপ লার্নিং অ্যাপ্লাই করি ডিপ লার্নিং, মেশিন লার্নিং যদি অ্যাপ্লাই করি মেশিন লার্নিং, দেন হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান করে সেই প্রত্যেকটা মডেলের বর্ণনা দিয়ে যাব। যেমন আমি এটার জন্য এটা আর এখানে লিখবো না। যেমন এই ব্যাপারটা যদি দেখি যে এখানে হচ্ছে আমরা ডাটা প্রি প্রসেসিং এর পরে দেখো আমরা এক এক ব্যাপারে এক এক রকম হয়। অনেক সময় হচ্ছে আমরা ডাটা স্প্লিটিং এর একটা পার্ট রাখতে পারি, হাইপার প্যারামিটার টিউনিং। আমি যে আমাদের যেমন এখানে হচ্ছে গ্রিড সার্চ সিবি এবং মিউচুয়াল ইনফো দুইটা মেথড অ্যাপ্লাই করা হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং করার জন্য। দ্যাট মিনস তুমি যখন ডেটা গুলাকে অনেকগুলা ফিচার থাকতেছে তার মধ্যে হচ্ছে কিভাবে বেস্ট ফিচার গুলাকে তুমি নিয়ে আউটকাম নিয়ে আসতেছে। যেমন এখানে এই পলিকিস্টিক ওভারি সিন্ড্রোমের যে টেবিলটা, এখানে প্রায় 42টার মতো কলাম আছে, সরি 42টার মতো হচ্ছে প্যারামিটার আছে। এই 42টার প্যারামিটারের জন্য দিয়ে তো আর আমি আসলে আলটিমেটলি প্রেডিকশনের কাজ করাবো না। তো যেই প্যারামিটার গুলো আমার এটার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমরা হচ্ছে এই যে মিউচুয়াল ইনফো নামে একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করেছি, করে হচ্ছে আমি বেস্ট ফিটেড প্যারামিটার গুলাকে দেখতে পাচ্ছি যে কোনগুলোর ভ্যালু কত। তো সেই অনুযায়ী আমরা চাইলে ডেটা প্রি প্রসেসিং এর পরে এই ধরনের হাইপার প্যারামিটার টিউনিং যদি কোনো পার্ট থাকে সেটা আমরা অ্যাড করতে পারি। সেটা এক একটা ব্যাপারের জন্য এক এক ধরনের পার্ট হয়তো ইনক্লুড হতে পারে। আমি চাইলে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা করে একটা সেকশন রাখতে পারি যে আমার ডেটাটা দেখতে কেমন, ডেটা ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, যেমন এখানে ভিজুয়ালাইজেশনের জন্য কাজ দেখানো হচ্ছে, কিভাবে হিট ম্যাপ জেনারেট করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। এবার যেটা নিয়ে বলতেছিলাম যে মেশিন লার্নিং মডেল, এটার কাজ হচ্ছে আমি
আমার টোটাল রিসার্চ পেপারে যতগুলা মডেল অ্যাপ্লাই করবো, যদি এটা মেশিন লার্নিং হয় তাহলে মেশিন লার্নিং এর ক্ষেত্রে কি হতে পারে, যেমন র্যান্ডম ফরেস্ট, সো র্যান্ডম ফরেস্ট হতে পারে, ডিসিশন ট্রি হতে পারে, হ্যাঁ, তারপর তোমার একজি বুস্ট হতে পারে, অ্যাডা বুস্ট হতে পারে। তো এই যে 8টা 10টা 15টা আমরা যে মডেল গুলো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিসকাশনে অ্যাপ্লাই করবো, সেগুলোকে আমরা প্রত্যেকটা একটা করে একটা পার্টে বর্ণনা দিব। এখন এটার জায়গা হচ্ছে মেশিন লার্নিং এর জায়গা হচ্ছে আবার ডিপ লার্নিং আসতে পারে। তো ডিপ লার্নিং এর কি কি মডেল, যে আমি BGG 19 মডেল অ্যাপ্লাই করেছি, তারপর হচ্ছে আমি তোমার রেসনেট রেসনেট 50 অ্যাপ্লাই করেছি, বা ড্যান্সনেট অ্যাপ্লাই করেছি। তো যে মডেলগুলো আমরা অ্যাপ্লাই করছি সেগুলোর একটা একটা পয়েন্ট, যে 3.4.1 র্যান্ডম ফরেস্ট, তারপর 4.2, এভাবে করে প্রত্যেকটা 7-8টা মডেলের হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন দিব। ঠিক আছে, যেমন এখানে যদি আমি দেখি এটার ক্ষেত্রে কি করা হয়েছে, আহ, এইটার ক্ষেত্রে দেখো এই যে একটা একটা করে হাইব্রিড, প্রথমত হচ্ছে এখানে একটা হাইব্রিড মডেল অ্যাপ্লাই করা হয়েছে, যে ফিচার এক্সট্রাকশনের ক্ষেত্রে যে যে মডেলগুলো হাইব্রিড ফিচার এক্সট্রাকশন একটা মডেল অ্যাপ্লাই করা হয়েছে। তারপর দেখো একটা একটা মডেলের নাম হিস্টোগ্রাম ওরিয়েন্টেড ফিচার, তারপর হচ্ছে তোমার LBP, সার, তারপর হচ্ছে এই যে LPP-র কথা বললাম, সার, তারপর হচ্ছে তোমার আর কি কি মডেল অ্যাপ্লাই করেছে, তারপর হচ্ছে তোমার কিভাবে ক্যান্সার রিজিয়ন ফাইন্ড করা হয় সেটা একটা টিউনিং অ্যাপ্রোচ জায়গা আছে। আর যদি মেশিন লার্নিং এ বেসড হয় তাহলে মেশিন লার্নিং বোর্ডের মডেলে দেখো এখানে আমি মাল্টি লেয়ার পারসেপশন, লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন মেশিন KNN, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং। এগুলাতে আসলে কি বলবো আমরা, এই যে এক একটা অ্যালগোরিদম, এগুলাতে দেখো আলটিমেটলি যে KNN টা আসলে কিভাবে কাজ করে। সো KNN কিভাবে কাজ করে সেটার উপর একটা হচ্ছে আমরা একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ লিখবো, এবং এই মডেলের যদি কোনো ধরনের তোমার থাকে, ইকুয়েশন থাকে, তাহলে শুধুমাত্র ইকুয়েশনটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিব। সো দ্যাটস ইট। এবার প্রত্যেকটা মডেলের বর্ণনা দিয়ে আমরা ওই মডেলের হচ্ছে একটা করে ইকুয়েশন দিয়ে দিতে পারি। এটা খুবই বেসিক কাজ। তুমি যখন আরো হাই লেভেলের কাজ করবা বা অনেক বড় কাজ করবা তখন হয়তো এতগুলা জিনিস লিখবো না, হ্যাঁ, এতগুলা মডেল লিখবো, যেমন এই ব্যাপারটা খুবই বেসিক একটা ব্যাপার। আবার এখানে এসে দেখো সবগুলো আমি দেখাই নাই, কারণ এখানে হচ্ছে আমার অন্যান্য অ্যানালাইসিস গুলো আরো বেশি আছে, হ্যাঁ, যেখানে CNN বেসড যে ফিচার এক্সট্রাকশন সেটা কিভাবে কাজ করেছে, CNN এবং হাইব্রিড ফিচার এক্সট্রাকশনকে কিভাবে আমরা কম্বাইন করেছি সেটা একটা গ্রাফিক্যাল ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমাদের এই পার্টটাতে যেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর যেই মেশিন লার্নিং বা অ্যালগোরিদম যে মডেলটা এখানে আছে আলটিমেটলি এটা 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 9টা হইতে পারে। তো এখানে আমি 4.1 থেকে শুরু করে 4.2 ডট 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 4.8 পর্যন্ত রেখেছি। তারপরে আসো যদি কোনো ধরনের ফাইন টিউনিং অ্যাপ্রোচ থাকে, যে তুমি তুমি ইমেজ ডেটা সেট নিয়ে কাজ করেছো, ইমেজ ডেটা সেট নিয়ে কাজ করেছো কিভাবে, যেমন এখানে মোবাইল নেট এবং হচ্ছে BGG 16 এই দুইটা মডেলকে একসাথে করে একটা টিউনিং প্রসেস করানো হয়েছে বা একটা হাইব্রিড মডেল জেনারেট করা হয়েছে। তো এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা দিয়ে দিব। সুতরাং এটা সব ক্ষেত্রে থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করে এটা নাও থাকতে পারে। ওকে, তো সেই সম্পর্কে একটা ইমেজ থাকবে এবং এটা নিয়ে আলোচনা করবো। তারপরে আসো আমাদের ম্যাটেরিয়াল এবং মেথডস এর সর্বশেষ যে পার্টটা, সেটা হচ্ছে ওয়েব ইন্টারফেস অথবা অ্যাপ্লিকেশন। আমরা চাইলে, যেটা একটু আগে বললাম, আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোকে আমি চাইলে ওয়েবের মাধ্যমে দেখাইতে পারি। যেমন এই পেপারটাতে বিকজ পলিকিস্টিক ওভারেজ সিনড্রোম, এটাতে হচ্ছে এটা কাজ শেষ করার পরে একটা ওয়েব ইন্টারফেস দেখানো হয়েছে, যে একজন এই যে এখানে দেখো একজন ইউজার সে ওয়েবে লগ ইন করবে, লগ ইন করার পর হচ্ছে জ্যাঙ্গো বেসড একটা ওয়েব অ্যাপ্লিকেশন, সে রেজিস্ট্রেশন লগ ইন করার পরে সে ওখানে কিছু ভ্যালু ইনপুট দিবে, যেমন বলে দেওয়া থাকবে যে ইয়েস নো, এই ভ্যালুগুলো ইনপুট দিলে তার রেজাল্টটা দেখাবে তার পলিকিস্টিক ওভারে সিনড্রোম আছে কিনা। অথবা যদি হচ্ছে আমি অ্যাপস দিয়ে কাজ করি, যেমন এখানে অ্যাপস এর একটা কাজ দেখানো হয়েছে, যে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, মোবাইল বেসড সিস্টেম। দেখো যে ফোর্স এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা হয়েছে, এখানে তুমি লগ ইন করবা, লগ ইন করার পরে হচ্ছে কোনো ইমেজ দিতে চাচ্ছ, এবং এটা যেমন এখানে কামরাঙ্গা দিয়ে দেখানো হয়েছে, এটা আসলে ঠিক আছে কিনা, এটা ক্লিক করার পরে একটা ইমেজ দিলে আর সে বলে দিল এটা কামরাঙ্গা, এবং এটার হেলথ বেনিফিট গুলা সে বলে দিল যে কি কি ধরনের সুবিধা আছে। ঠিক আছে, আর একটা ইমেজ দিলে তাহলে এটা কি সবেদা, এটার কি কি হেলথ বেনিফিট আছে সে দেখাই দিল। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা কিছু আউটকাম দেখাইতে পারি, যেটা এটা হচ্ছে তোমার ফ্লাটার দিয়ে করা হয়েছে, মোবাইল ইন্টারফেসের মাধ্যমে দেখাইতে পারি, চাইলে ওয়েব ইন্টারফেসের দেখাতে পারি। এইটা হচ্ছে নর্মালি আমার পেপারের হচ্ছে এটা এক্সট্রা কাজ। যদি আমি এই ধরনের কাজ করি তাহলে সেটার পেপারের একটা আউটকাম চলে আসে, এবং হচ্ছে এটার কি বলে এটাকে
ইম্পর্টেন্স বেড়ে যায়। ওকে, আচ্ছা, তারপর আসো আমার পেপারের সর্বশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা নিয়ে খুব বেশি কথা নাই, কারণ হচ্ছে এই কাজটা হচ্ছে আমরা সবার আগে করে থাকি। যেমন আমরা যখন রিসার্চ শুরু করি তখনই হচ্ছে সবার আগে হচ্ছে আমি কাজ করি হচ্ছে আমার রেজাল্ট ডিসকাশন পার্ট নিয়ে। দ্যাট মিনস আমি একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছি। তো আমি প্রথমে ডাটা সেটটাকে ট্রেন করাই, টেস্ট করাই, করে দেখি যে আসলে আমি যে মডেলগুলোর কথা তখন বললাম, এই মডেলগুলো আসলে কেমন আউটকাম দেয়, কেমন রেজাল্ট দেয়, একুরেসি কত, প্রিসিশন কত, রিকল ভ্যালু কত। তো এই জন্য আমরা এখানে এইটা হচ্ছে এই কাজগুলো আমি আগেই করে থাকি। তো এখানে আমরা তাহলে কিভাবে এটাকে সাজাবো? প্রথমত হচ্ছে আমরা একটা এক্সপেরিমেন্টাল সেট আপ পার্ট লিখতে পারি, যেখানে হচ্ছে আমাকে আহ যদি বলি যে এক্সপেরিমেন্টাল সেটআপ পার্ট, এইটাতে এক্সপেরিমেন্টাল সেটআপ পার্টটা বলতে বোঝাচ্ছে যে আমি আসলে আমার পেপারে মানে এক্সপেরিমেন্ট করার সময় কি ইউজ করেছি। যেমন এখানে আমি আমার পিসির কনফিগারেশন বলেছি, এবং আমি ম্যাথল্যাব ইউজ করেছিলাম ওটা কাজ করার সময়। এখন যদি কোনোটা কাজ করি সেক্ষেত্রে হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপের ক্ষেত্রে আমি বলবো যে আমি, হ্যাঁ, যে এখানে জ্যাঙ্গো ইউজ করেছি বা ফ্লাটার ইউজ করেছি, অথবা হচ্ছে আমি প্যারাস ইউজ করেছি। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপে লিখে দিব। আচ্ছা, এটা অনেক সময় রিভিউ করার সময় পেপারের রিভিউরা বলে ওই পার্ট গুলো আগে দিতে, এই জন্য এই পেপারটাতে এটা আমি মনে হয় আগে দিয়েছি এক্সপেরিমেন্টাল সেটআপ সেকশনটা। হ্যাঁ, এটা আগে দিয়েছি, যে এখানে আছে এক্সপেরিমেন্টাল সেটআপ। দ্যাট মিনস আমরা আমাদের এখানে এক্সপেরিমেন্টটা করেছি জুপিটার নোটবুক ইউজ করে, র্যাম কতটুকু, রোম কতটুকু, কি কি লেগেছে এটা এখানে লিখছি। তাহলে প্রথমত এক্সপেরিমেন্টাল সেটআপ পার্টে আমার ডেসক্রিপশন থাকবে, তারপর হচ্ছে পারফরমেন্স মেট্রিক্স। এইটা হচ্ছে আমার পেপারের হচ্ছে রেজাল্টের ডিসকাশনের ক্ষেত্রে পারফরমেন্স মেট্রিক্স বলতে পারি, অথবা কনফিউশন মেট্রিক্স বলতে পারি। এটা হচ্ছে আমরা আমাদের রেজাল্ট বের করার জন্য যে একুরেসি, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, প্রিসিশন, এই ভ্যালুগুলো, এই ইকুয়েশন গুলো দিয়ে বলবো যে আমরা এই ইকুয়েশন গুলো দিয়ে আমরা আমাদের মডেলের হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স বের করেছি। এবং সর্বশেষ যে পার্ট রেজাল্ট ডিসকাশনের, রেজাল্ট অ্যানালাইসিস। তো রেজাল্ট অ্যানালাইসিস পার্টে কি থাকবে, এটা এখানে দেওয়া আছে, কয়েকটা পয়েন্টে বলা আছে যে আমি আমার রেজাল্টকে যতভাবে আমি এখানে দেখাইতে পারি। তাহলে কয়ভাবে দেখাইতে পারি? একটা হচ্ছে আমি রেজাল্টকে টেবিল আকারে দেখাইতে পারি। সো আমি এখানে যত টেবিল, আমার রেজাল্টের যত টেবিল আছে সেই টেবিল গুলোকে আমরা যুক্ত করব। অথবা আমরা চাইলে এখানে ফিগার যুক্ত করি। তাহলে ফিগার কয় ধরনের হতে পারে? একটা হচ্ছে আমার আহ কি বলে এটাকে, ফিগার গুলো হতে পারে এরকম যে আমি কোনো আরওসি কার্ভ বের করলাম, অথবা হচ্ছে আমি কোনো কনফিউশন ম্যাট্রিক্স বের করলাম। সো কনফিউশন ম্যাট্রিক্স এর ফিগার হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ফিগার গুলো আমরা এখানে দিব। আর যে এখানে অলরেডি বলা আছে কনফিউশন ম্যাট্রিক্স, আরওসি কার্ভ, লস লস কার্ভ, একুরেসি কার্ভ, এই জিনিসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এগুলো আমাকে এখানে দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসলে টেবিল থাকবে এবং এই ফিগার গুলো এখানে থাকবে। এবং কেন হচ্ছে আমার মডেলটা ভালো, এইটারও অ্যানালাইসিসটা হচ্ছে আমাকে এই পার্টে দেখাইতে হবে। এখন আমি দুইটা পেপার দেখাই। যেমন এই পেপারটা যদি দেখি, যে এই পেপারটাতে আমরা, এটা হচ্ছে তোমার আহ এইটাতে দেখো পারফরমেন্স ম্যাট্রিক্স এর পরে আমরা এই যে ট্রেনিং এন্ড প্যারামিটার অপটিমাইজেশন বা রেজাল্ট ডিসকাশন, এখানে আমরা দেখাইছি যে আমাদের যে একুরেসি কার্ভ এবং হচ্ছে লস কার্ভ, তার মানে হচ্ছে আমার পেপারের একুরেসি কতটুকু ভালো, একুরেসিটা কেন ভালো আমাদের আর্কিটেকচার ইউজ করে, হ্যাঁ, ডাটা সেটের উপরে, সেটার একটা আমরা গ্রাফিক্যাল ভিউ দেখাইছি। আবার এখানে দেখো আরেকটা মডেলের পারফরমেন্স একুরেসি এবং ইয়ে দেওয়া, লসের কার্ভ দেওয়া আছে। কনফিউশন মেট্রিক্স, আরওসি কার্ভ, এই ভ্যালু গুলো হচ্ছে আমরা এখানে দেখাইতে পারি। এখানে চারটা দেওয়া হয়েছে। আবার এটাতে দেখো অলরেডি আমাদের যে মডেল গুলো অ্যাপ্লাই করেছে, প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়ালি এক একটা ডেটার জন্য টিপি, টিএন, এফএন বা প্রিসিশন রিকল, এগুলার ভ্যালু গুলা কত, এই সবগুলা জিনিস হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তারপর ট্রেডিশনাল যে মডেল গুলো ছিল সেগুলার আর্কিটেকচার, সেগুলার একুরেসি কত। আবার আমাদের যে আর্কিটেক্ট যে মডেলটা, যেটাকে আমরা দুইটাকে কম্বাইন করেছি, সেটার ক্ষেত্রে হচ্ছে একুরেসি কত পেয়েছি, এটা আমরা এখানে দেখাইছি। ঠিক আছে, তাহলে এই ধরনের আমরা একটা আউটকাম এখানে দেখাবো। যদি আমি আরেকটা পেপার দেখাই, দেখো এই স্কিন ক্যান্সার পেপারটাতে এখানে দেখো অনেকগুলা টেবিল আমরা দিয়েছি। কি টেবিল? একটা হচ্ছে আমি যখন সিএনএন এর মডেলগুলো অ্যাপ্লাই করেছি, সেই মডেলগুলোর মধ্যে কোন মডেলটা বেস্ট পেয়েছি, BGG19। আবার যখন আমি ফিচার সিলেকশন করেছিলাম, ফিচার সিলেকশনের জন্য যে মডেলগুলো অ্যাপ্লাই করেছিলাম, সেগুলোর মধ্যে হচ্ছে আমার আউটকাম কোনটাতে ভালো আসছে। হ্যাঁ, তারপর দেখো শুধু সিএনএন এ আমার রেজাল্ট কেমন, আর সিএনএন এর সাথে যখন আমি
হাইব্রিড ফিচার এক্সট্রাক্টর যেটা আমরা বলছি যে কম্বাইন করছি, সেটার রেজাল্ট কেমন আসছে সেটার একটা কম্পারিজন দেখাইছি। আবার আরেকটা টেবিলে দেখানো আছে ক্লাসিফিকেশনের জন্য যে ট্রেডিশনাল অ্যালগরিদম গুলো আছে সেইটা আমাকে কিভাবে রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, এবং সর্বশেষ যেটা ইম্পর্টেন্ট, এটা না বললেই না হয়, যে এটা তুমি যখন পেপার সাবমিট করবা তখন হচ্ছে ওনারা জানতে চাইবে এখানে একটা পার্ট, যে তোমার পেপারটা যে ভ্যালিড, তোমার রেজাল্টটা যে ভ্যালিড, এই ভ্যালিডেশনের জন্য হচ্ছে তোমাকে একটা ক্রস ভ্যালিডেশন মেথডোলজি অ্যাপ্লাই করতে হবে। যে এই ক্রস ভ্যালিডেশন মেথডোলজি তোমাকে এনশিওর করে দিবে যে তোমার রেজাল্ট ডিসকাশন পার্টটা ওকে আছে। যেমন এখানে ক্রস ভ্যালিডেশন মেথডোলজি অ্যাপ্লাই করে দেখানো হয়েছে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন মেথডোলজি, যে কোন 1 নাম্বার ফোল্ডিং এ কত রেজাল্ট আসে, হ্যাঁ 2 নাম্বার। তার মানে দেখো, যখন হচ্ছে আমি কনসিস্টেন্টলি হচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছি, দ্যাট মিনস আসলে আমার রেজাল্ট ডিসকাশনের যে একুরেসিটা সেটা হচ্ছে পারফেক্ট আছে। ওকে, এই হচ্ছে আমাদের রেজাল্ট এন্ড ডিসকাশন পার্ট। রেজাল্ট এন্ড ডিসকাশন পার্ট হচ্ছে আমরা আমাদের মতো করে অনেক কিছু দিতে পারি। যেমন আমি ফ্রুটস এর এই কাজটাতে দেখাই, ও হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন সেকশন কি দিয়েছে, এই পেপারটা এখনো সাবমিট হয় নাই, এটা ড্রাফটে আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এটা নিয়ে কাজ করব আমি খুব তাড়াতাড়ি, বলবো ইনশাল্লাহ। যেমন রেজাল্ট এন্ড ডিসকাশন পার্টে দেখো, ও হচ্ছে আচ্ছা অ্যালগোরিদম তো দিয়েছে, তারপর হচ্ছে ডিসকাশন নিচে আছে মনে হয়। আচ্ছা এখানে দেখো, এখানে আছে সে যে ফ্রুটস মাল্টিনেটের হচ্ছে ইপক ভার্সেস লস, ট্রেন কার্ভ এবং ভ্যালিডেশন লসের কার্ভ দিয়েছে, একুরেসির ট্রেন ভ্যালিডেশন কার্ভ দিয়েছে, কনফিউশন ম্যাট্রিক্স দেখিয়েছে, এবং এই এই যে হচ্ছে যে যে মডেলগুলো অ্যাপ্লাই করেছে সেগুলো হচ্ছে সে একটা ডাটা সেট নিয়ে ডেটার হচ্ছে বিভিন্ন ধরনের প্রিসিশন, রিকল, একুরেসির ভ্যালুটাকে দেখাইছে। ঠিক আছে, এবং ফাইনালি হচ্ছে আচ্ছা এটা ফাইনালি পরে যাচ্ছি, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি রেজাল্ট এন্ড ডিসকাশন। এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে বিভিন্ন ধরনের আরওসি কার্ভ, কনফিউশন ম্যাট্রিক্স, মানে আমাদের ডেটার উপরে যত ধরনের কাজ হয়েছে যেগুলো আমরা কমপ্লিট করেছি সেগুলোকে হচ্ছে আমরা এখানে ইনক্লুড করে দিব। আচ্ছা, এই সেকশনের হচ্ছে সর্বশেষ পার্ট, যেটাকে আমরা বলছি ডিসকাশন উইথ দ্য প্রিভিয়াস ওয়ার্ক। তাহলে এই যে টেবিলটা আমরা লিটারেচার রিভিউ লেখার সময় এখানে নিয়ে আসলাম, যে এই টেবিলের আহ, বিভিন্ন ধরনের মডেল গুলোর সাথে প্রথম টেবিলের যে প্যারামিটার গুলো এগুলো একটু ডিফারেন্ট রাখবো। আমরা বলছিলাম এখানে যদি 5টা থাকে, ওখানে থাকবে 4টা বা 5টা, কিন্তু সর্বোচ্চ 1টা বা 2টা নাম হচ্ছে আমি সেম রাখবো। তাহলে এখানে কেন আমি এটা দিব, এখানে দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি এই যে 10 জন বা 15 জনের হচ্ছে লিটারেচার রিভিউ লিখলাম, এবার সর্বশেষ হচ্ছে আমার যে মেথডোলজিটা, আমি যেই মেথডটাকে প্রপোজ করছি সেই মেথডটা কেন বেটার, এটা তাহলে এক্সিস্টিং রিসার্চের সাথে, প্রিভিয়াস ওয়ার্কের সাথে আমি যখন এটাকে কম্পেয়ার করব, তখন কিন্তু বলতে পারবো যে হচ্ছে এই টোটাল সবার রিসার্চের চেয়ে আমার রিসার্চটা ভালো আউটকাম দিচ্ছে। যেমন এখানে দেখো একটা লিটারেচার রিভিউ পার্ট কে আছে এটাতে, এই যে এখানে দেখো এক্সিস্টিং মেলানোমা ডিটেকশন অ্যালগরিদম আর কম্পেয়ার, তাহলে এখানে কিন্তু দেখো দেখানো হয়েছে যে রিসেন্ট যে কাজগুলো হচ্ছে তাদের একুরেসির চেয়ে আমার একুরেসিটা বেটার, আমার এই আর্কিটেকচার, আমার এই ইমেজ এবং তাদের হচ্ছে এই ইমেজ। তো এইখানে হচ্ছে একটা আমরা একটা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফে লিখে দিব যে কনক্লুশন আগে যে হচ্ছে আমরা তাদের চেয়ে আমার রেজাল্টটা ভালো, এটি একটা আমরা লিটারেচার রিভিউ লিখে দিব। যেমন এই ব্যাপারটাতে দেখো, এই ব্যাপারটাতে হচ্ছে লিটার এই যে এটা রেজাল্ট এন্ড ডিসকাশনে দেখো কনফিউশন ম্যাট্রিক্স দেওয়া দেওয়া হয়েছে বিভিন্ন মডেলের। তারপর হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশনে দেখো টেবিল দেওয়া হয়েছে, প্রত্যেকটা মডেলের আলাদা করে টেবিল দেওয়া হয়েছে। তারপর আরওসি কার্ভ দেওয়া হয়েছে প্রত্যেকটা মডেলের, এটা রেজাল্ট এন্ড ডিসকাশন পার্টে। এবং সর্বশেষ এইটা আমরা করতে পারি গ্রাফিক্যাল একটা ভিউ দিতে পারি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা রেজাল্ট এন্ড ডিসকাশনে রাখবো, যে আমি আমার মডেলের হচ্ছে একটা একুরেসি কার্ভ, মানে কার্ভ দেখাবো। এবং সর্বশেষ যেটা বলেছিলাম যে কম্পারিজন উইথ দ্য রিসেন্ট ওয়ার্ক এন্ড প্রপোজ সিস্টেম, তাহলে দেখো যে আমাদের এই সবগুলো হচ্ছে আগের কাজ, আর এটা হচ্ছে কি আমাদের প্রপোজড মডেল। আর এইটা যখন আমি ডেসক্রিপশন করবো তখন ওভারঅল সে বুঝবে যে না আমার রিসার্চ পেপারটা কেন ইম্পর্টেন্ট, কেন এক্সিস্টিং কাজের সাথে আমার কাজটা কেন পার্থক্য। ওকে, তো এটা দিয়ে দিয়ে আমাকে আমার পেপারের কাজটা একটু অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়, এবং যারা পেপারের রিভিউয়ার থাকবে তারা বুঝতে পারবে যে আমি কেন এই কাজটা করতে চাচ্ছি। ওকে, আমাদের সর্বশেষ পার্ট হচ্ছে কনক্লিউশন। কনক্লিউশন হচ্ছে অ্যাবস্ট্রাক্টের মতোই, এটাকে আমি সামারি করব আমার কাজটাকে, আমার কাজের ক্ষেত্রে কি কি লিমিটেশন আছে সেটা দেখাবো, চ্যালেঞ্জ থাকলে অথবা আমার কোনো ফিউচার টার্গেট থাকলে সেটাকে আমরা যুক্ত করার চেষ্টা করবো। তো এই হচ্ছে আমার ওভারঅল সামারি।
এটাকে যদি আমি একটু এখানে দেখি যে এখানে কনক্লুশন বিকজ কিভাবে হয় বা কেন হয়, এটাকে আমরা ওয়েব বেসড ইন্টারফেস ডেভেলপ করেছি আর্লি ডিটেকশনের জন্য, এবং ফাইনালি এই মডেলগুলো অ্যাপ্লাই করেছি, এবং সর্বশেষ এই মডেলটা হচ্ছে আমাকে ভালো রেজাল্ট দিয়েছে। যদি এটাতে দেখি স্কিন ক্যান্সার, এখানে হচ্ছে আমরা স্কিন ক্যান্সারের যে এটা সব ক্যান্সারদের মধ্যে খুবই ইম্পর্টেন্ট বা খুবই এসেনশিয়াল একটা ক্যান্সার, যেটার মধ্যে মানুষ খুব বেশি আক্রান্ত হচ্ছে। এইগুলো কথাগুলো বলে এখানে আমাদের যে হাইব্রিড ফিচার এক্সট্রাকশন মডেল অ্যাপ্লাই করেছি, কত একুরেসি পেয়েছি, এবং সর্বশেষ হচ্ছে আমরা future কি করতে চাই, our future direction is to reduce the number of extracted feature and use to faster classification model, আমি একটা ফিউচার ডিরেকশন দিয়েছি। তো এই কথাগুলো হচ্ছে আমরা আমাদের এখানে যদি কোনো সাজেশন থাকে অথবা ফিউচার ডিরেকশন থাকে, সেই কথাগুলো আমরা দিয়ে একটা কনক্লুশন তৈরি করে ফেলবো। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল পেপার রাইটিং এর সামারি। এবার যে জিনিসটা প্রথমে বাদ দিয়েছিলাম যে হচ্ছে রেফারেন্সিং কিভাবে করবো, আমি যখন ইন্ট্রোডাকশন লিখবো, দেখো প্রত্যেকটা পার্টে, এই যে প্রত্যেকটা পেপারের প্রত্যেকটা পার্ট হচ্ছে এরকম কিছু পয়েন্ট দেওয়া থাকে। যেমন আমি যদি পয়েন্ট না, লিটা অ্যাবস্ট্রাকশন বাদ দিই, অ্যাবস্ট্রাক্টে হচ্ছে কোনো কিছু থাকবে না। যদি যদি আমি ইন্ট্রোডাকশন থেকে শুরু করি, এখানে যদি দেখো যে প্রত্যেকটা পার্টে একটা করে রেফারেন্স দেওয়া আছে, দ্যাট মিনস এই যে লেখাগুলা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে 1 নাম্বার পেপার থেকে সামারি করা হয়েছে। তো 1 নাম্বার পেপারটা কি, 1 নাম্বার পেপার সবার শেষে চলে যাই, তাহলে এখানে হচ্ছে আমি, এখানে আমি আমার পেপারের যে রেফারেন্স গুলো সেগুলো একটা লিস্ট দেখতে পাবো। যেমন 1 নাম্বার পেপারটা ছিল এই পেপারটা, ওরা হচ্ছে এইটা নিয়ে কাজ হয়েছে, আমি এটার একটা রেফারেন্স এখানে দিয়েছি আর ওখানে ইউজ করছি। এখন এই কাজ করতে গিয়ে কিন্তু আমি হুবহুব লিখে কিন্তু এখানে লিখেই নি, তারপর ওই পেপারে তারা এটা সম্পর্কে কি বলছে সেটার উপর একটা সামারি করে হচ্ছে আমি এখানে একটা ইনফরমেশন দিয়েছি। হ্যাঁ, যে তারা কি বলছে তাদের কথাটা, যেমন এখানে দেখো, ইন 1935 স্টেইন অ্যান্ড লিভেথাল ডিসকভার দ্য পিকস অফ, আচ্ছা, তার মানে এত সালে হচ্ছে যে 5 থেকে 10% ওমেনের হচ্ছে পিকস হইতে পারে যাদের বয়স হচ্ছে 12 থেকে 45। তাহলে এইটা তো একটা ইনফরমেশন, এটা তো আমার নিজের কথা না, এটা কেউ না কেউ হচ্ছে এটা ডিসকভার করেছে, তাই না? তো এই তার রেফারেন্সটা দিয়ে কিন্তু হচ্ছে আমি এই যে 7 নাম্বার রেফারেন্স, দ্যাট মিনস কোন জায়গা থেকে আমি ইনফরমেশনটা পেয়েছি সেটা আমি এখানে দিয়েছি। এবার দেখো 70% ইয়েদের ক্ষেত্রে, উইমেনদের ক্ষেত্রে এটা আনডায়াগনোসাইজ থেকে যায়, তার মানে এটা ডায়াগনোস করা হয় না। এটা একটা ইনফরমেশন, এটা কোনো একটা জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, সেটাকে আমি একটা রেফারেন্স দিয়ে আমি এটাকে সাথে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? এই জন্য আমরা যখনই কোনো কিছু লিখবো সেটা রেফারেন্সিং করার চেষ্টা করব। তো রেফারেন্সিং হচ্ছে চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা আরেকটা লেকচার দেওয়া যায়, কারণ রেফারেন্স করার ক্ষেত্রে আমি যখন এখানে 1 2 দেই, এটার অনেক সহজ সিস্টেম আছে। আচ্ছা স্যার, গ্রুপ ওয়াইজ যেহেতু রিসার্চ করা হয়, আচ্ছা আমি একটু পরে সবার কথা শুনতেছি, আমার শেষ হয়ে গেছে আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তারপর আমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা নিচ্ছি। তো যেটা বলছিলাম যে যদি রিসার্চ এই পেপারটা, যেমন এটাকে আমি যখন কোনো জায়গা থেকে ডাউনলোড করি, যেমন আমি যে কাজটা করি, যে আমি এই স্কিন ক্যান্সারের এই পেপারটাকে মনে করো আমি সাইটেশন করবো বা এই পেপারটাকে আমি নিয়ে কাজ করবো, সুতরাং আমি দেখি যে এই পেপারটার যে গুগল স্কলারে গেলে এটার যে আর্টিকেলের যে পার্ট আছে ওখানে হচ্ছে সাইটেশনের একটা অপশন আছে, হ্যাঁ। তো আমি এখানে সাইটেশনে ক্লিক করলে এটার একটা এই যে এন্ড নোড আছে, এন্ড নোড হচ্ছে একটা টুলস, আমি এন্ড নোড ইউজ করি। এন্ড নোডে ক্লিক করলে এটার একটা লাইব্রেরি ফাইল জেনারেট হয়ে যায়। সো যে লাইব্রেরি ফাইলটা জেনারেট হবে এটাকে ওপেন করলে এটা অলরেডি এন্ড নোড দিয়ে ওপেন হয়। তোমরা চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারো, আমার এটা ফ্রি ভার্সন। তো এটা ইউজ করার পরে সুবিধাটা কি দেখো, এই পেপারটাকে আমি মাত্র লাইব্রেরিটাকে ইউজ করার সিলেক্ট করার পর এটা চলে আসলো এখানে। সেটা সিলেক্ট করা অবস্থায় আমি জাস্ট যেই লাইনটাকে আমি এটাকে সাইটেশন করতে চাই, যেমন এই এই পেপারটাকে, যেমন এটা হচ্ছে 1 নাম্বার যদি হয়, তাহলে আমি 1 নাম্বার মেনু না লিখে আমি জাস্ট হচ্ছে এখানে, এখানে এন্ড নোট কে ইন্টিগ্রেট করা আছে, সো ইনসার্ট সাইটেশনে ক্লিক করলে এখানে কিন্তু 1 নাম্বার চলে আসলো বাই ডিফল্ট। হ্যাঁ, এবং আহ এই যে রেফারেন্সটা আমি ইউজ করলাম, এই রেফারেন্সটা কিন্তু হচ্ছে অলরেডি হচ্ছে এখানে। আচ্ছা, সিলভারটা আমি বাদ দিয়ে দিই, যেটা সিলভারটা পেয়েছে সে 2 নাম্বার পেয়েছে, তাহলে এই যে লিখন এটা হচ্ছে 1 নাম্বার চলে আসছে বাই ডিফল্ট, কিন্তু চলে আসছে মাত্র, ঠিক আছে, রেফারেন্সে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমি এই কাজটা আমি করি। তাহলে তোমরাও যদি হচ্ছে রিসার্চ পেপার নিয়ে পরবর্তীতে কাজ করতে চাও, এই ধরনের টুলস গুলো ইউজ করলে তখন হচ্ছে তোমাকে আহ, আলাদা করে লিখে লিখে করা লাগবে না। তুমি যদি কোনো কারণে মনে হয় যে না আমি হচ্ছে এগুলো হচ্ছে অটোমেটেড হয়ে যায়, দ্যাট মিনস তুমি এটা যদি 1 নাম্বার হয়
যে তুমি তার আগের পারায় মনে করো এই লাইনটাকে কোনো একটা সাইটেশন করবা, হ্যাঁ ধরে নাও, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার হওয়ার কথা। তাহলে তুমি যদি হচ্ছে মনে করো আরেকটা পেপার আছে যে এই পেপারটাকে আমি সাইট করবো, সেটাতে আমি সাইটেশনে ক্লিক করলাম, সাইটেশনে ক্লিক করলাম এন্ড নোট ফাইলটা। তো এই ফাইলটা ওপেন করার সাথে সাথে হচ্ছে সেটা এন্ড নোটে ওপেন হয়ে যাচ্ছে। এখন এটাকে আমি সিলেক্ট করে যদি আমি এটার আগে দেই, যেমন এখানে আমি ইনসার্ট করে দিলাম সাইটেশনটা, তাহলে সে এটাকে 1 পাবে, এটাকে 2 পাবে। বাই ডিফল্ট কিন্তু সে চেঞ্জটা হয়ে যাচ্ছে। এবং যে যে লিখন নামে যে পেপারটা ছিল সেটা 2 নাম্বারে চলে গেছে, আর এটা 1 নাম্বার চলে আসছে। আচ্ছা, ওই পেপারটা হচ্ছে আরেকটা পেপার, এটা এখানে ইন্টিগ্রেট করা আছে। তো এই যে সিলভা নামের পেপারটা এই জন্য আগেরটা ছিল, তো এটা এই জন্য বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। আচ্ছা, তাহলে এইভাবে করে হচ্ছে আমরা এগুলার রেফারেন্সিং করতে পারি। এবং যদি এটা আমরা না পারি, শুরুর দিকে হচ্ছে আমি ম্যানুয়ালি 1 2 3 দিয়ে এটার সাথে আমি লাস্টে হচ্ছে 1 2 3 অ্যাপ্লাই করে যাব। অথবা হচ্ছে যেমন আমাদের একটা এই ড্রাফট কাজে সে কি করেছে দেখো, সে হচ্ছে লিটারেচার রিভিউ লিখেছে, লিটারেচার রিভিউ লিখে তার মতো করে হচ্ছে এগুলো নাম্বার রেখে দিয়েছে, হ্যাঁ, এবং শেষে কিন্তু দিয়ে দিয়েছে যে এটা 25 নাম্বার, 26 নাম্বার, 27 নাম্বার, 28 নাম্বার পেপার। এটা ম্যানুয়ালি সে লিখেছে। তো এখন এটা যখন আমি কম্পাইল করবো তখন হচ্ছে এটা আমি বাই ডিফল্টলি একটা নতুন করে একটা আর্কিটেকচার দাঁড় করাবো। তো ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে সামারি একটা পেপার রাইটিং এর শুরু থেকে শেষ। আসলে পেপার রাইটিং নিয়ে হচ্ছে তুমি সিরিজ অফ মানে ওয়ার্কশপ করতে পারবা। কারণ এইটা তো আমি মেশিন লার্নিং বেসড করলাম। এখন আমি যদি আহ, আরো কিছু টপিকস নিয়ে আসি যে তুমি কি নিয়ে কাজ করবা, তাহলে সেটা নিয়ে কাজ হয়েছে কিনা সেটা সম্পর্কে কিভাবে জানবা। তো সেটা জানার জন্য তোমাকে গুগল স্কলারে তুমি আহ, ইয়ে করতে পারো, ক্লিক করতে পারো, যে ওখানে আমি যে টপিকসটা লিখবো সেই টপিকসটা নিয়ে আমি দেখতে পারি যেখানে কি কি কাজ হয়েছে। আমি স্কিন ক্যান্সার নিয়ে কাজ করতে চাই, সো স্কিন ক্যান্সার লিখলাম। বা আমি হচ্ছে অন্য একটা টপিকসে কাজ করতে চাই, সেটা লিখে গুগল স্কলার সার্চ সার্চ দিলাম, হ্যাঁ, সো স্কিন ক্যান্সার। আমি আসলে একটু স্পেসিফিক লিখবো ইউজিং মেশিন লার্নিং, তাহলে সেই সেই রিলেটেড যে ডাটাগুলো আছে বা সেই রিলেটেড যে পেপারগুলো আছে সেই পেপারগুলো আমরা এখানে পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখে আচ্ছা, এটা প্রোফাইলে যাচ্ছে, সরি। যদি আমি এখানে সার্চ দিই তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে আমি স্কিন ক্যান্সার রিলেটেড কত পেপার আছে। তাহলে এটা থেকে কিন্তু আমরা হচ্ছে একটা আইডিয়া জেনারেট করতে পারি, অথবা তুমি যে টপিকসে কাজ করতে চাও। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ক্যাগল। তো ক্যাগলে হচ্ছে আমাদের ক্যাগল আছে বা ডাটা হাব আছে, ইউসিআই ডাটা হাব আছে। সেখানে হচ্ছে আমরা যখন কাজ করব, যে আমরা আসলে কি ধরনের কাজ করব, হ্যাঁ, তো সেই কাজগুলো যদি দেখতে চাই আমরা ডিরেক্টলি ক্যাগলে ঢুকতে পারি। ক্যাগলে ঢুকলে ওখানে আমি যে ডাটা সেট নিয়ে কাজ করতে চাই, যে তুমি স্কিন ক্যান্সারের ডাটা সেট নিয়ে কাজ করতে চাও, সো স্কিন ক্যান্সার লিখে সার্চ দিবা। সো সে হচ্ছে স্কিন ক্যান্সারের বা লাং ক্যান্সার নিয়ে কাজ করতে চাই, সো লাং ক্যান্সার নিয়ে সার্চ দিবে। লাং ক্যান্সারের যত ডাটা সেট আছে সেই ডাটা সেট এখানে তুমি দেখতে পাবা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের ওভারঅল সামারি। এবং আমরা আশা করি হচ্ছে বাকি যেই ডিরেকশন গুলা দরকার হবে বা স্টেপ বাই স্টেপ সেই ডিরেকশন গুলো হচ্ছে আমরা ক্লাসে বা ল্যাবে হচ্ছে আমরা দিব ইনশাল্লাহ। এবং স্যাররা যেহেতু বলেছে আমরা আসলে রিসার্চের ক্লাস করতেছি, এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। এবং তুমি যদি একটা কাজ বের করে নিয়ে আসতে পারো সেই হিসাবে এটা তোমারই হচ্ছে, তুমি যেভাবে বেনিফিটেড হবা এবং তুমি কাজটা শিখবা সেই হিসাবে আমরাও রিসার্চের প্রবর্তক হিসেবে থাকবো। দিন শেষ হচ্ছে তোমাদের মাধ্যমে কিছু ভালো কিছু আসুক। এবং আমি যতটুকু জানি রিসার্চের আসলে শেষ বলে কিছু নাই, হ্যাঁ, আমি যতটুকু জানি সেটা আসলে তোমাকে জানানো। আবার তুমি যতটুকু জানো সেটা হচ্ছে তোমার কমিউনিটিতে যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া। তো এভাবে আশা করি আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে আহ, ভালো কিছু কাজ করব। আমরা এটা এক্সপেক্ট করি না যে তুমি হচ্ছে আন্ডারগ্রেড লেভেলে খুব বেশি গ্রাউন্ড ব্রেকিং কিছু কাজ করে ফেলবা। তো আমরা এক্সপেক্ট করি তুমি এখান থেকে শুরু করবা, শিখবা, আস্তে আস্তে তোমার এই কাজের পরিধিটা বাড়বে। তো এতটুকুই আজকের জন্য আমার পক্ষ থেকে। এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা